সন্ধ্যা ৭:১৭। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোর মেলা। রাস্তার দুধারের হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলোয় চোখে পড়ছে মায়ার। ৭তলা ভবনের ৩য় ফ্লোরে দাঁড়িয়ে এসে খোলা ব্যালকনি জুড়ে মুক্ত হাওয়ার আভাস। যান্ত্রিক শহরে টিংটং শব্দ তুলে পারাপার হচ্ছে হুড়তোলা রিকশাগুলো। অল্প স্বল্প শীতের আভাসে গায়ের ওড়নাটা টেনে চাদরের মতো জড়ালো মায়া। হাতে মায়াদের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অদূরে রাস্তায়। মন খারাপে মায়ের উদাসীনতা ওর চেহারায় দৃশ্যমান। দুপুরে হৃদের সঙ্গে মুরাদপুরে এই ফ্ল্যাটটিতে উঠেছিল মায়া। তখন থেকে এখন অবধি এই ফ্ল্যাটেই আছে। মায়াকে নিজের ফ্ল্যাটের চাবি দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হৃদ নির্বাচনের কাজে। বলেছিল জলদিই ফিরবে, কিন্তু এখন অবধি লাপাত্তা সে। কোথায় আছে মায়া জানে না, তবে মায়ার তদারকির জন্য একজন বয়স্ক মহিলা আছে এই ফ্ল্যাটে। ওনার নাম সম্ভবত স্বপ্না আপা। মায়া শুনেছিল রাহাতকে এই নামে ডাকতে মহিলাটিকে। বর্তমানে তিনি রান্না করছেন হয়তো, আর মায়ের হৃদের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের লুকায়িত তারার সন্ধান করছে। জুই মায়া দুজনের হাতেই যে ফোনটা আরিফ দিয়েছিল সেটা বর্তমানে মায়ের হাতে আছে বলেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মায়া, আর না নিজের বাড়ির খবর পাচ্ছে কোথাও থেকে। মায়ের মন ভীষণ ছটফট করছে বাড়ির খবর জানতে। মায়ের বিয়ের খবরটা নিশ্চয়ই এতক্ষণে সবার কানে পৌঁছে গেছে। মুক্তা নিশ্চয়ই জানিয়েছে সেটা, কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না। আরিফ তো পূর্ব থেকেই মায়ের উপর রাগান্বিত ছিল, আর আজকে থেকে মুক্তা সেই দলে যোগ হলো। আর এখন নিশ্চয়ই মায়ের পুরো পরিবারও মায়ের উপর ভীষণ রেগে আছে, যার জন্য মায়া চাইলেও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। বাড়িতে কার কি পরিস্থিতি সেটাও জানতে পারছে না, যার জন্য মায়ের মনটা ভীষণ ছটফটে ব্যাকুল হয়ে আছে জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে। জুই তো মায়ের থেকে খুব বেশি একটা দূরত্বে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুরের বাসাতেই আছে জুই, আর মায়া আছে হৃদের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের রাস্তা। হৃদের অনুপস্থিতিতে মায়া বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যেতে, কিন্তু হৃদের ভয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনেই বা কিভাবে দাঁড়াবে মায়া? সেই মুখ তো অনেক আগেই হারিয়েছিল, আজ আবার নতুন করে হারালো মায়ের জন্য মুক্তাকে সবার কাছে অপমানিত হতে দেখে। আজকের যাবতীয় ঘটনা নিশ্চয়ই আরিফের কানে গেছে। এখন তো মায়া আরও খারাপ হয়ে গেল আরিফের চোখে। বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ের মন বিষিয়ে উঠল তিক্ততায়। ফুপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন মায়ের জানা ছিল না। মায়া না চাইতেও নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করছে অজান্তেই। মায়ের ফুপানো কান্নার মাঝেই হাতের ফোনটা ভৌ ভৌ শব্দ করে কেঁপে উঠল। চমকে ওঠার মতন তাড়াহুড়োই গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতেই চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটির দিকে। আজ 3 মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবে মনটা যেমন খুশিতে নেচে উঠল, ঠিক তেমনি ভয়ার্ত হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পায় সেই ভয়ে। মায়া এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করল যাতে ওর পরিবারের কারো কিছু না হয়, তাহলে মায়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আতঙ্কিত মায়া 2 হাতের মুঠোয় ফোন চাপল ভয়ে। কম্পিত হাতের কম্পন দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। তখন মায়ার ভয় দৃঢ়তা পৌঁছালো। দুঃসংবাদের আভাসে ভয়ে ভয়ে ফোন কানে তুলে কম্পিত স্বরে বলতে চাইল, হ্যালো ভাই। মায়ের কথা শেষ করার আগেই জুই তাড়াহুড়ো অস্থির ভঙ্গিতে বলল, ভাই না, আমি জুই, ঋতু। জুইয়ের গলায় যেন জান ফিরে পেল মায়া। প্রাণ ভরে নিঃশ্বাসে অস্থিরতায় বলল, জুই কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছিল আমার। বাড়ির সবাই? মায়ের অস্থিরতার কারণটা বুঝতে পেরে জুই মায়ের কথা শেষ না করতে দিয়েই বলল, তুই বাড়ির জন্য টেনশন করিস না, আপাতত সব ঠিক আছে। এখনো বাড়িতে কিছুই জানানো হয়নি। আরিফ ভাই বা মুক্তা আপু কেউ বাসায় এখনো কিছুই বলেনি তোর বিষয়টা নিয়ে। জুইয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত মায়ের বিয়েটা ওর পরিবার থেকে লুকিয়ে থাকার কথা নয়, অন্তত মায়ের বড় বোন মুক্তার দ্বারা তো কখনোই নয়। মায়ের জন্য সবাই মুক্তাকে কত অপমান করলো, অথচ মুক্তা এখনো মায়ের বিষয়ে চুপ। তাছাড়া আজকের ঘটনার পর মায়া আশা করেনি ওর বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে। মায়া ভারী আশ্চর্যের ন্যায় চোখের পানি মুছতে মুছতে অবিশ্বাস্য গলায় জুইকে ফের শুধিয়ে বলল, আরিফ ভাই মুক্তা আপু কেউ বাড়িতে কিছু বলেনি? না। সত্যি? মিথ্যে বলবো কেন? আমার বিশ্বাস হচ্ছে না জুই। বিশ্বাস না হওয়ার কি আছে, আজব। যা সত্যি তাই তো বললাম। তবে মুক্তা আপু অনেক কান্না করেছিল। আরিফ ভাইকে সবটা জানায় তোর বিষয়ে। আপু আমাদের বাড়িতেও তোর বিয়েটা জানাতে চেয়েছিল, কিন্তু আরিফ ভাই নাকি না করেছে এখন কিছু জানাতে। মায়া দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো জুইয়ের কথায়।
আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ করেছে। কেন করেছে সেটাই বুঝতে না পেরে মায়া বলল, কেন? মায়ের কথায় জুই দীর্ঘশ্বাস ত্যাগ করে রয়ে শুয়ে বলল, নিহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন বড় চাচার সাথে কথা বলতে, কিন্তু আরিফ ভাই নাকি নিহাল আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছেন। তোর বিয়ের খবরটা এখনো বাড়িতে জানানো হয়নি, তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটাও পুরোপুরি ভাঙেনি। সেজন্য আরিফ ভাই চাচ্ছে আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে, তারপর সকলকে বুঝিয়ে শুনিয়ে প্রস্তুত করে নিহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। কারণ নিহাল আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না বলেই মুক্তা আপুকেও বলেছে আপাতত চুপ থাকতে, অন্তত আরিফ ভাইয়া বাড়িতে না যাওয়া অবধি। তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদ্দি মানুষ। জুয়ের কথায় মায়া চুপ করে গেল। মায়ের সাথে আরিফ কথা বলে না বিগত 3 মাস থেকে। মন কষাকষির পর্বটা এখনও চলতি ভাই বোনের মাঝে, অথচ আরিফ সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দুও পিছু পা হয়নি। বড় ভাইয়ের মতো মায়াকে সকল বিপদ থেকে আগলে রাখার চেষ্টা করছে। গুমট মায়া গ্রিলের পাশ থেকে সরে সোফায় বসল। খোলা বারান্দার জয়েন্ট সোফাতে বসতে বসতে আরিফের খোঁজ নিয়ে বলল, আরিফ ভাই কই জুই? ভাই নিচে গেছে খাবার আনতে, সেই ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন থেকে হৃদ ভাইয়ের সঙ্গে থাকবি ঋতু? মায়া হতাশায় ডুবে বলল, জানি না, উনি তো বলছে আমাকে নাকি সঙ্গে নিয়ে ঢাকায় যাবে, এখানে আর রাখবেন না, কলেজও নাকি ট্রান্সফার করাবে ঢাকাতে। মায়ের কথায় জুই অস্বস্তি বোধ করল। দুজন হুটহাট একত্রে থাকার সিদ্ধান্ত কেমন জানি লাগলো জুইয়ের। মায়াকে হুট করে হৃদ নিয়ে যাবে জুই ভাবেনি। তাছাড়া মায়াও নিজের পরিবারের পারমিশন ছাড়া এভাবে হৃদের সঙ্গে চলে যাবে সেটাও ভাবেনি ও। অন্তত ওদের পারিবারিক ঝামেলাটা মিটে গেলে তখন 2 পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আরও সুন্দর দেখাতো, এমনটা জুইয়ের ধারণা। কিন্তু মনের অস্বস্তিতে জুই মায়াকে বিষয়টা খোলাসা করে বলল না, বরং ভেতরে চেপে গেল। মায়া জুইকে চুপ করে থাকতে দেখে ফের বলল, আরিফ ভাই আমার খোঁজ করেছিল জুই? না। জুইয়ের কথায় মায়া আবারও অবিশ্বাসের ন্যায় শুধিয়ে বলল, ভাইয়া জানতে চাইনি আমি কোথায় আছি? জুই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, না, ভাইয়া মনে হয় জানে তুই হৃদ ভাইয়ের সঙ্গে আছিস। জুইয়ের কথার উত্তর মায়া করতে পারল না, তাই ছোট শব্দ করে বলল, ও আচ্ছা শোন ঋতু, কাল কলেজে যাবি না? আমার তোর সঙ্গে অনেক কথা আছে। মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো তক্ষণই, যাব। জুই খানিকটা সন্দেহ নিয়ে বলল, হৃদ ভাই দিবে? ওনাকে বলেই যাব। আচ্ছা আয়, আমি অপেক্ষা করব কলেজে। জুইয়ের কথাটা মায়া তাড়াহুড়ো শুধিয়ে বলল, তুই কলেজে না, আমার কাছে আসবি জুই। আমার এখানে কোনো জামা কাপড় নেই, তুই সকালে আসার সময় আমার জন্য কাপড় আর বইগুলো নিয়ে আসবি, কেমন? আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। আচ্ছা। টুট টুট শব্দে কল কেটে যেতেই মায়া কান থেকে ফোন নামিয়ে কোলের ওপর রাখল। স্বাভাবিকের ন্যায় শ্বাসরুদ্ধ গুমট নিঃশ্বাস যেন স্বস্তিতে ছাড়ল। প্রথমে বাড়ির কথাটা ভেবে মন যেন অস্থির ব্যাকুল হচ্ছিল, সেটা এখন আর নেই। অনেকটাই স্বস্তির হালকা হলো জুয়ের সাথে কথা বলে। মায়া অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির আর ভালো লাগা খুঁজে পেল। কয়েক পলক আকাশের দিকে তাকিয়ে থাকতে অচিরে ভাবনায় হঠাৎ করে রাফার খেয়াল আসলো। মায়ের স্বাভাবিক মুখটায় রাগের প্রকাশ পেল। চট করে কোলের ওপর থেকে ফোন উঠিয়ে কন্ট্যাক্ট নম্বরে রাফার খোঁজ করল। খোঁজাখুঁজি করে রাফার নাম্বার পেয়ে কল মিলানোর আগে কেউ বলে উঠল, কি ম্যাডাম, কি করেন? মায়া চমকে ওঠার মতো তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। বারান্দার দরজায় হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়োয় রাফার কল কেটে ফোন লুকালো পেছনে। আমি তো কিছু দেখি না, সত্যি দেখি না। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকালো। দরজার সামনে থেকে মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দেখবেন? আমি বললাম কি করেন, আর আপনি সোজা দেখা দেখিতে চলে গেলেন। কি ব্যাপার, মুডে আছেন মনে হয়? নিজের কথায় মায়া নিজেই ফেঁসে গেল। হঠাৎ হৃদের উপস্থিতি ছিল ওর কাছে অনাকাঙ্ক্ষিত, সেজন্য মায়ের হৃদকে দেখে দুপুরের সেই কথাগুলো মনে করে ভুল উত্তর দিয়ে ফেলল। মায়া নিজের কথা শুধরিয়ে মিনমিন করে বলল, আসলে আমি ভুলে কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? মায়া অবজয়ের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই হৃদ আবছা আলোয় মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনো সকালের পোশাকটা জড়িয়ে। ব্যস্ততা এমন যে 2 মিনিটের স্বস্তি নেই। তারপরও হৃদ মায়ের টানে বাসায় ফিরল শত কাজ ফেলে, দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচে আসিফ সহ আরও বেশ কিছু ছেলেপেলে বসে অফিসে। হৃদ হাতের ঘড়িটা খুলে সোফার সামনে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতেই আসলাম, আমার উপর ছেড়ে দেন আপনার মুড। হৃদের কথায় মায়া সিটিয়ে গেল। দুপুরের কথা মনে করেই ভয়ার্ত হলো।
হৃদ হাতের ফোনটা একইভাবে ঘড়ির পাশে রাখতে রাখতে পুনরায় বলল, ফোনটা দাও। মায়া হৃদের কথায় জড়সড় হয়ে পেছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে। হৃদ আনলক করে ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে। গুগল সার্চ হিস্ট্রি স্ক্রল করতেই দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখা, সঙ্গে সঙ্গে বেশ কিছু বাংলা টাইপিংও আছে সেখানে। হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না, জড়তা কাজ করে বাংলা পড়তে। তার পড়াশোনা শুরু থেকে সবটাই ছিল বাহিরে, যার জন্য বলতে গেলে বাংলা নিয়ে তার পড়াশোনা হয়নি তেমন। তবে তার বাংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগল সার্চ হিস্ট্রিতে থাকা মায়ের যাবতীয় বাংলিশ লেখা পড়ে হৃদের কপাল কুঁচকে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কি কি, জামাইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তার পদ্ধতি, জামাইকে বইয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি, এইসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। হৃদের জানা ছিল না গুগল থেকেও এই সকল পদ্ধতি পাওয়া যায়। জানলে হৃদ অবশ্যই নিজের বইয়ের ব্রেনও গুগলে খোঁজ করত। হৃদ ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল, এইসব কি কি লিখেছ এসব? গুগল জামাইকে বইয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি বলো, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি কি বলো, তারপর জামাই। হৃদের বাকি কথা শেষ করার আগেই মায়া চেঁচিয়ে উঠল তক্ষণি। লাফিয়ে উঠে হৃদ থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল, এই আমার ফোন দিন, ফোন দিন বলছি, বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন, ফোন দিন। মায়া হৃদের থেকে ফোন কেড়ে নিতে চাইলে হৃদ হাতটা ওপরে তুলে নিল। ছোট্ট মায়া হৃদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো সোফায়। হৃদের সঙ্গে কাড়াকাড়ি করতেই হৃদ এক হাত থেকে অপর হাতে ফোনটা সরাতে সরাতে বলল, এইসব করে বেড়াও তুমি ফোনে? মায়া একইভাবে হৃদের থেকে নিজের ফোনটা নিতে চেয়ে জোরাজোরি করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমার ফোন দিন, দিন বলছি। আমার বউ, আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে না আমার বউ আর কি কি সন্ধান করে বেড়ায় গুগলে? হৃদের কথায় মায়া আরও অধৈর্যের ন্যায় বলে উঠল, এই না না প্লিজ, আর দেখার দরকার নেই, প্লিজ প্লিজ আমার ফোনটা দিন না। হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়ের ছটফট বাড়ল। বিষয়টা বুঝতে পেরেই হৃদ দুষ্টু হাসল। বউকে হেনস্থা করতে তার দারুণ লাগছে। হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাতটা ওপরে তুলে ক্লিক করলো মায়াকে সার্চ করা হিস্ট্রিতে। জামাইকে বইয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি লেখাটিতে ক্লিক করতেই সঙ্গে 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 হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরও কিছু রোমান্টিক হেলদি ভিডিও। সবগুলো সাংসারিক ব্লগ টাইপের ভিডিও ছিল, তাতে খারাপ কিছুই নেই। তবে হৃদ যেহেতু বাংলায় দুর্বল, সেহেতু সে বাংলা লেখাটাকে স্কিপ করে ইংলিশে চোখ বুলিয়ে ক্লিক করলো একদম নিচে থাকা একটা ভিডিও ক্লিপে। 20 সেকেন্ডের অষ্টমিলনের ভিডিওতে ক্লিক করেই হৃদ মায়ের চোখের সামনে ধরে বলল, চলো কয়েকবার ট্রাই করি। হৃদের হাতের ভিডিও প্লে দেখেই মায়ের লজ্জায় সিটিয়ে গেল। হৃদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইল হৃদের মতিগতি বুঝছে। হৃদকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে দিতে বলল, ছি কত খারাপ আপনি, দূরে সরুন সরুন। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, আপনি লিঙ্ক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আর আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইলেই দোষ? মজা যখন নিচ্ছেন তখন আমার থেকে নিলে দোষ কি? আমি তো পুরো ফিল দেব আপনাকে। ট্রাই করেই তো দেখুন, একবার ভালো না হলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। হৃদের লাগামহীন কথায় মায়ের লজ্জা আর ভয়ে চুপ করে গেল মুহূর্তেই। হৃদের থেকে পালাতে চেয়ে লাফিয়ে সোফা থেকে নামতে নামতে বলল, আমি বাড়িতে যাব। মায়া দৌড়ে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পেছন থেকে মায়ের পেট উঁচিয়ে ধরতে ধরতে বলল, আমি আসলাম, আপনি চলে যাবেন। সেটা কিভাবে হয় ম্যাডাম? আগে লেনদেনটা শেষ করি, তারপর যায়েন। বলতে বলতে হৃদ দু হাতে মায়ের পেট পেঁচিয়ে নিজের কাছে টানল। মায়ের হৃদের থেকে বাঁচতে চেয়ে লাফালাফি করতে গিয়ে উল্টে বাধা পড়ল হৃদের হাতে। শক্তপোক্ত হৃদের সঙ্গে শক্তিতে পেরে উঠতে পারল না, বরং হৃদ মায়াকে দুই হাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে। মুহূর্তের মাঝেই হৃদের এক হাতে বন্দি হলো মায়ের দুই হাত। অপর হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়া ছটফট করলো হৃদের থেকে ছাড়া পেতে। অধৈর্যের ন্যায় বলল, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন। মায়ের দুই হাত মাথার ওপর আড়াআড়িভাবে আটকে দেয় হৃদ এক হাতে। হৃদ সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়ল মায়ের ওপর। অপর হাতে মায়ের গাল চেপে ঠোঁট দুটো উঁচিয়ে ধরে বলল, সরি বউ, মাত্রই ধরলাম, আর এখনই ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে হৃদ মায়ের ওষ্ঠে মন্ত হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই হৃদের রোমাঞ্চে বাধা হয়ে উচ্চস্বরে ফোনের রিংটোন বেজে উঠল তক্ষণি। মন্ত পরিবেশ মুহূর্তেই বিরক্তকর হয়ে উঠল। তীর তীর মেজাজে হৃদ মায়ের ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের ওপর থাকা ফোনটার দিকে। স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো।
এমন একটা সময় হৃদের মোটেও পছন্দ হয়নি কেউ তাকে ডিস্টার্ব করুক। হৃদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। তীর তীর মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, হারামির বাচ্চা, আর সময় পেলি না কল দেওয়ার? হৃদের কথায় আসিফ তাড়াহুড়োই বলল, ভাই, জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্রই। ছেলে দুটোকে হাসপাতালে পাঠাচ্ছিলাম, আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বার নামে। চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চায়। জসিম নামক উটকো ঝামেলার নামটা শুনতেই হৃদ বিরক্ত হয়। 2 দিন পরপরই এই একই কাজ করে জসিম নামক লোকটা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হৃদের বাবার বিরুদ্ধে কাজ করে সব সময়। তবে এতদিন ছোটখাটো ঝামেলা করলেও আজকাল বড় বড় ঝামেলা করতে চাচ্ছে সে। হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবার সম্মান নষ্ট করতে চাইছে জনগণের কাছে। মূলত এই জন্য হৃদের রাজনীতি করা পছন্দ না। নেতাদের নামে সামান্য কিছু শুনলেই ভোট চলে যায় অন্যদিকে। পা চেটে 2 দিনের পদ নিতে সে ইচ্ছুক নয়। তার যা দরকার আপোষে না পেলে জোর করে আদায় করার ক্ষমতা রাখে হৃদ খান। এজন্য প্রথমে সে চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানায় লাগাতে, কিন্তু নিজের বাবার মহানতার খাতিরে পারছে না। এতে আরও অতিষ্ঠ হৃদ। বিরোধী দলের প্রতি উদারতা দেখানোর কারণ সে বোঝে না। এই জসিমের ছেলেই তো ফাহাদের গায়ে হলুদের রাতে রাদিফের ওপর হামলা করিয়েছিল। ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় রাদীপ বেঁচে যায়, কিন্তু হৃদ জসিমের ছেলেকে ছাড়েনি। 2 পা কেটে এখনো পঙ্গু হাসপাতালে ফেলে রেখেছে। সেজন্য হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গু হওয়ার প্রতিশোধে হৃদের ছেলেপেলেকে আঘাত করছে। তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হৃদের কাছে। এবার জসিমকে ঠিকানায় না লাগালেই নয়। বিরক্তিতে হৃদ আসিফকে কিছু বলবে তার আগেই নিজের বক্ষতলে শায়িত মায়ের দিকে। হৃদের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তেই সোজা হলো। দৃষ্টি ঘুরালো বইয়ের নিষ্পাপ মুখের দিকে। হৃদ হাতের ফোনটার আলো মায়ের মুখে ধরল। মুহূর্তেই চোখে পড়ল মায়া ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, এক পাশে মুখ করে, অপর পাশে গাল হতে গলা অবধি মায়ের ঠোঁটের ছড়ানো লিপস্টিকটা লেপটে আছে। অতি ছোট্ট দৃশ্যটা যেন হৃদের বুকে আঘাত করল। অজানা ভালো লাগায় তার ক্ষিপ্ত মেজাজ মুহূর্তেই শীতল হলো। কিছু জায়গায় হৃদ চাইলেও রাগ করতে পারে না, তার বউয়ের সামনে তো নয়। হৃদ মায়ের দিকে ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শুধালো, এক কাজ কর আসিফ, তুই গাড়ি বের কর, আমি আসতেছি। আজ জসিমের বাসায় দাওয়াত খেতে যাব আমরা, কি বলিস? জি ভাই। হৃদ ফের বলল আসিফকে, আমি নিচে না আসা অবধি যেন তোর দ্বিতীয় কল না আসে আমার ফোনে, মনে রাখিস। জি ভাই। আসিফ কল কেটে দিতেই হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে হাতের ফোনটা আস্তে করে রাখলো টেবিলের ওপর। পুনরায় একইভাবে মায়ের ওপর ঝুঁকে গলায় ডুবে মায়াতে মন্থ হতে হতে বলল, সরি বউ, তোমার সাথে সময় কাটানো অনেক কঠিন মনে হচ্ছে। কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায়। আমার হয়ে থেকো বউ, আমার তোমাকে চাই, একবার নয় বরং বারবার। রাত 3:15। শেষ রাতের প্রহর ঘনিয়ে ভোর হতে চলল। সবেমাত্র বাসায় ঢুকল হৃদ। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকার কথা না। হৃদের পেছন পেছন আসিফও এসেছিল, তবে সে নিচতলায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে। জসিমের ম্যাটার শেষ করতে করতে ওদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পেছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ। ড্রিম লাইটের আলোয় জনমানববিহীন বসার ঘরটা দেখে এগুলো নিজের ঘরের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখে পড়ল খালি ঘরটাকে। বুঝতে পারল মায়ের হৃদের ঘরে ঘুমায়নি। হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগোলো সামনে। হাতের চাবিটা ড্রেসিং টেবিলের ওপর রেখেই মায়ের সন্ধান করলো পুনরায় কক্ষ হতে বেরোতে বেরোতে। পরপর 2 কক্ষ চেক করে তৃতীয় কক্ষে প্রবেশ করতেই মায়ের দেখা মিলল সেখানে। এলোমেলো পা ফেলে মায়া বিছানায় শুয়ে আছে। খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে আছে। হৃদ এগিয়ে সেই ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে যেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুয়ে বেডসাইডের আলো জ্বালিয়ে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হলো শুয়ে গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে। হৃদ কোমর ঝুঁকে মায়ের এলোমেলো চুলগুলো গোছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা তার নেই, তাই মায়ের সকল চুল এলোমেলো অবস্থায় দলাবাটা করলো পেঁচিয়ে। বালিশের ওপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন জলজল করছে মায়ের রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসলো মায়ের সম্মুখে। পরপর কপালে ভাঁজ ফেলে দৃষ্টি ঘুরালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে, অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ, সে কাউকে জ্বালাতেই পারে না। অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতো শক্ত পার্সোনালিটির মানুষকেও এই নারী বাধ্য করতে পারে। এই তো আজ যেমন বাধ্য হয়ে বইয়ের সামনে ঝুঁকে আছে।
এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? হৃদ কুচকানো কপালের ভাঁজ সোজা করল। মায়ের গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়ল মায়ের গালে। বরফের নাই ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই ঘুমন্ত মায়ের নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরাল না মায়ের গাল থেকে, বরং আক্রোশে নিজের কাজ করল। মায়ের গালে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ের গলায় চেপে ধরল। মায়া আবার নড়ে উঠতেই হৃদের দৃষ্টিতে নমনীয়তা দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকেও তুমি বেঁচে গেলে বউ, তবে দিন আমারও আসবে। এই একই বিছানা তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলেই হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে। শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরেই বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ? তোমায় ছাড়া কিছু চলে না আমার, আমি শূন্য। মায়ের নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়েই থাকলো। টের পেল না হৃদের উপস্থিতির খবরটা, আর না শুনতে পেল হৃদের ভালোবাসাময় কথাগুলো। হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রকাশিত থাকলো। মায়ের শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো। রাতের খাবার সে বাইরে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়ল না। হৃদ হাতের টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো। হাতের কফিতে চুমুক দিতে দিতে পেছনে ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া ওড়ানো কফির মগ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে। হৃদ পেছনের শিল্টে কোমর বেঁকিয়ে বাম হাত গুজল পকেটে। ডান হাতে কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবল, বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমিয়ে। এই রাত কত সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত তার মন নারাজ। সেও খানিকটা ক্লান্ত। সারাদিনের পর রাতটাও পার হলো ব্যস্ততায়। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এমন আরও 2 দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে। ঢাকায় ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যাই কিছু হোক না কেন, কোনোভাবেই সে তার বউকে আর হাতছাড়া করবে না। হৃদ যেখানেই থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে 2 পরিবারের কারো কথা সে শুনবে না। আর বউ তার, ডিসিশনও তারই হবে। তার শ্বশুরবাড়ির মানুষ মানুক আর না মানুক, বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়ার প্রয়োজন মনে করেনি, তাহলে বিয়ের পর বউকে সাথে রাখার জন্য কারো সম্মতির প্রয়োজন অন্তত হৃদ খানের নেই। 2 পরিবারের যদি কারো হৃদের বিয়ে নিয়ে সমস্যা থাকে, সেটাও হৃদ শুনতে যাবে না। তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক অনুষ্ঠান করতে চায়, তাহলে হৃদের কোনো সমস্যা নেই। করুক আয়োজন, কিন্তু শর্ত একটাই, তার বউ তার সঙ্গেই থাকবে। খানবাড়ির বাইরে হৃদের বউ কোথাও যাবে না, এমনকি মায়ের নিজের বাড়িতেও না। মোট কথা, পরিস্থিতি যাই হোক, ভালো মন্দ সকল পরিস্থিতিতে তার বউ তার পাশে চাই। অন্তত কারোর জন্য সে তার বউকে নিজের থেকে দূরে রাখবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় হৃদ পরপর কফির মগে চুমুক বসালো। অর্ধ খাওয়া মগটা কফি মেকারের পাশে রেখে বিছানার দিকে এগোলো। মায়ের পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো হৃদ। মায়া তখনও হৃদের দিকে পিঠ কাত করে শুয়ে। হৃদ বিছানায় শুয়েই মায়ের বাহু চেপে নিজের কাছে টানল। উষ্ণতায় আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকে। হৃদ দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে হাত বাড়িয়ে বেডের সাইড লাইটটা অফ করে দিতেই মুহূর্তেই অন্ধকার ছুঁয়ে গেল কক্ষ জুড়ে। মায়ের ঘন ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসা কত সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়। সকাল 8:45। হৃদের গাড়ি থেকে মায়া জুই দুজনেই নামলো কলেজের সম্মুখে। হৃদ সঙ্গে আসেনি। সে 2 ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে। তাই মায়া আর জুইকে ড্রাইভার নামিয়ে দিয়ে গেল হৃদের অপর গাড়িতে। জুই খুব সকালে মায়ের জন্য জামাকাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে। মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ততায় জড়িয়েছিল জুই। তারপরও মায়াকে এই নিয়ে প্রশ্ন করল না সে, বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে। হৃদের সঙ্গে জুইয়ের দেখা মেলেনি। তার আগেই হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াকেও সকলের লজ্জার সম্মুখীন হতে হয়নি। ইতস্ততায় জুই মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল, গোসল করিসনি কেন? মায়া কলেজে ঢুকেই আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করল। রাফার সাথে মায়ের কষাকষির হিসেব বাকি। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি। বলতে গেলে সে এখন বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র রাফার জন্য। আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয়। অন্যমনস্ক মায়া জুয়ের মনোভাব বুঝতে পারল না, আর না বুঝল জুয়ের বলা কথাটার মানে। বরং জুয়ের কথায় মায়া মুখ কুঁচকে বলল, এত সকালে কে গোসল করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে যে আজকে করব? শুধু উল্টাপাল্টা কথা বলিস। মায়ের কথায় জুয়ের ইতস্ততা আরও বাড়ল। মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিতে বুঝিয়ে মিনমিন করে বলল,
এখন তো আলাদা বিষয়, তাই না? মায়া জুঁইয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খোঁজে অনুসন্ধান চোখ ঘুরিয়ে বলল, কিসের আলাদা বিষয়? দেখ জুঁই, বিষয় যাই হোক না কেন, এই শীতের সকালে গোসল করার মতো পাবলিক আমি না, বুঝেছিস? গোসল না করে বেরিয়েছিস যে, ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো দিন নেই রাত নেই, যখন তখন গোসল করে। রাত 3টে বাজলেও উঠে গোসল করা পাবলিক সে। এইসব মানুষের সাথে আমার তুলনা দিলি কেমনে? মায়ের কথায় জুঁইয়ের ইতস্ততা বাড়ল। জুঁই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বোঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল। মূলত জুঁই সকালে মায়াকে হৃদের রুম হতে বেরোতে দেখেছিল বলেই এই মুহূর্তে সে সংকোচে আছে। মায়াকে গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো। জুঁই মায়াকে পুনরায় বুঝাতে চেয়ে বলল, তারপরও ঋতু, সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়। মায়া বিরক্ত হয়ে বলল, আমার বিয়ের 2.5 বছর হয়েছে, এতদিন দেখেছিস আমাকে গোসল করতে যে আজ করব? জুঁইয়ের কথার ফোড়ন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল, তারপরও কি জুঁই, তুই আজকে আমার গোসল নিয়ে পড়েছিস কেন? তুই কি আমাকে চিনিস না? আজ নতুন দেখছিস আমাকে সকালে গোসল না করতে? এমন ভাব করছিস যেন আজকে সকালে গোসল করাটা আমার জন্য ফরজ ছিল। তুইও তো গোসল করিসনি, তাহলে আমাকে কেন বলছিস? আমি আর তুই কি এক? অবশ্যই এক। এখন আয়, রাফাকে খোঁজ আগে। এই মায়ার আজ খবর আছে, ওর জন্য আমি এখনো বিপদের মুখে ঝুলে আছি। চল। কথাগুলো বলতে বলতে মায়া তাড়াহুড়োই পা চালালো কলেজের পথে। আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করেও সন্ধান মিলল না। শ্রেয়া নাদিয়াও কলেজে নেই। মায়ারা কলেজের গেট পেরিয়ে মাঠে যাবে তখনই পেছন থেকে কেউ মায়ার কাঁধ জড়িয়ে ধরে উৎফুল্লতায় বলল, জানু এসেছিস, আই মিস ইউ। রাফার কণ্ঠ পেতেই মায়া ফুঁসে উঠল। কাঁধের ওপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার ওপর। রাগে ফুঁসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে বলল, বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠাইছিলি ওনাকে? আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না, একা একা লাগে। সে বাসর বোঝে না, তার সিস্টেমে সমস্যা আছে, এই জন্য বইয়ের কাছে আসে না। কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তাকে? আবার বলেছিস লিঙ্ক দেখে দেখে শিখতে। ওই কি শিখবে? হ্যাঁ, কি শিখবে? মায়ের রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্টু হাসল। মায়াকে আরও রাগিয়ে দিতেই নিজের হাতটা টেনে পুনরায় মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে জানো চিল, 2 দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেল? মায়েরি, সাংঘাতিক তো তুই। রাগান্বিত মায়া আরও ক্ষেপে গেল। রাফার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিতে দিতে বলল, অসভ্য মায়া, কি সব লিঙ্ক পাঠিয়েছিলি তুই ওনাকে? আগে সেটা বল। খবরদার কথা ঘোরাবি না। রাগে মায়ের নাকের ডগা ফুলে উঠছে। রাফা তাতে মজা পেয়ে বলল, বাপরে, তোরা তো অ্যাডভান্স যেন, সব লিঙ্ক দেখাও শেষ। তা কি কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বলতো শুনি? আউজ বলে বাহুতে হাত চেপে মৃদু চেঁচালো রাফা। রাফার কথায় মা তৎক্ষণাৎ হাতের বোতলটা আঘাত করলো রাফার বাহুতে। রাফার চেঁচানোতে নাক মুখ শক্ত করে মা আবারও বলল, অসভ্য মাইয়া। মায়াকে বিরক্তিতে রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো। জোর করে টেনে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে চাইলে মায়া রাফার হাতটা ঝটকা মেরে ফেলে দিতেই রাফা আবারও মায়ের কাঁধ জড়িয়ে বলল, দেখ জানু, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। সেদিন আমি যদি এইসব না করতাম তাহলে রিত ভাইয়া আজও আসতো না তোর কাছে। তুই বল, বিগত 3 মাস ধরে ভাইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করেছিস, পেরেছিস বল? হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল। তুই ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিলি, যেটা আমার ভালো লাগছিল না। এজন্য আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক, তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনিই চলে যাবে। রাফার কথায় মায়ের রাগ কমল। খানিকটা নমনীয় হয়ে মায়া বলল, তাই বলে এইসব পাঠাবি? অন্য কিছু করতি। তুই তো কত কিছু করেছিস ভাইয়াকে ফেরাতে, কাজ হয়েছে বল? তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করেছি সেটাতেই ঠিক কাজ হবে, হয়েছেও তাই। ভাইয়া ঠিকই চলে আসলো তোর টান খেয়ে। রাফার কথায় মায়া গলে গেল। আসলে মায়া বিগত 3 মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে, যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল। তবে রাফা যা করেছে তাতে তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে। হৃদকে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে। তবে হৃদের কাছে মায়ের ইজ্জত শেষ। হৃদ ভাবছে মায়া এইসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে, এজন্যই তো হৃদ মায়ের সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। আর এখন তো সোজা বলে দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। বলতে গেলে রাফার কাজে মায়েরও ভালো হয়েছে, আবার বিপদও বেড়েছে। ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে দেখতে পাবে। আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে মায়ের স্বামী ওর সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে। এই পুরো বিষয়টাতে জুই বোকার মতো দাঁড়িয়েছিল। মূলত মায়ের রাগের কারণটা জুই বুঝতে পেরে চুপ থাকলো। রাফা যে মায়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুইয়ের আগেই হয়েছিল, কিন্তু কাউকে কিছু বলল না। চঞ্চল রাফা মুহূর্তেই মায়াকে নিজের দলে করে নিল। মায়ের কাজ জড়িয়ে গলাগলি ভাবও হয়ে গেল। জুই সেদিকে তাকিয়ে বিনোদন নেওয়ার মাঝেই
কোথায় থেকে আয়ন উপস্থিত হলো সেখানে। গলা কেশে সকলের মনোযোগ ভাঙাতেই চমকে ওঠার মতো জুই পেছনে তাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ার দিকে। জুইকে ইগনোর করে মায়ার আফার সঙ্গে কুশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল, শুনলাম তোমার কলেজ নাকি ট্রান্সফার করাবে হৃদ। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, উনি তো তাই বলল। আয়ন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার তাতে অসম্মতি আছে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই আয়ন সুন্দর হেসে বলল, হৃদ তোমাকে নিয়ে খুব সেন্সিটিভ মায়া। তোমার ব্যাপারে সে কারো ইন্টারফিয়ারেন্স পছন্দ করে না। ও যেটা বলে সেটা শুনে যাও মায়া। তোমার উপরে আসা সকল বিপদের মোকাবেলা হৃদ একাই সামলে নেবে। তুমি শুধু ওর হয়ে থাকো, বাকিটা ও সামলে নেবে। আয়নের কথায় মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন অল্প হাসল। ফের মায়ার উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা ক্লাসে যাও মায়া, আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়নের কথায় জুই চুপ রইল। আয়ন বলেছিল জুইকে বিকেলে দেখা করতে, কিন্তু তার আগেই যে সকাল সকাল আয়ন দেখা করতে চলে আসবে তা বোঝেনি জুই। মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন ভাইয়া? একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না। ও ক্লাস করবে না? আজ করবে না। আচ্ছা। মায়া আবারও ঘাড়কাত করে সম্মতি দিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতেই জুই ইতস্তত বোধ করল আয়নের সম্মুখে দাঁড়িয়ে। আয়ন পেছনে ঘুরেই জুইয়ের ইতস্তত মুখটা দেখে কপাল কুঁচকে বলল, আপনার আবার কি হলো জুই, এমন করছেন কেন? নত মস্তিষ্কের জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, কিছু হয়নি। আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি, কারণ আশেপাশের অনেকেই এই দিকটাই তাকিয়ে দেখছে। আয়ন কলেজের গেটের বাইরের পথে হাঁটা দিতে দিতে জুইয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে আসুন জুই। আয়নের পেছন পেছন জুইও হাঁটল। আয়নের গাড়ির সামনে আসতেই দরজা খুলে দাঁড়ালো। জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আয়ন পূর্ব থেকেই গাড়ির দরজা খুলে জুইয়ের দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখাচোখি হলো। ইতস্তত জুই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতেই আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট করতেই আয়ন বলল, আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুই, আজ আসেনি? আয়নের ছোট কথাটা যথেষ্ট ছিল জুইয়ের মুড সুইংয়ের জন্য। মুহূর্তেই জুইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো আয়নের এক কথাই। আয়ন জুইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল, আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুই? জুই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেদ্দি গলায় বলল, জানি না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে। আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে। আয়নের কথার মানে জুই বুঝতে না পেরে বলল, মানে আজকে আমার বিয়ে, সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জুই আয়নের কথা সিরিয়াসলি নিল না, অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্ত গলায় বলল, আপনার বিয়েতে আমার কাজ কি? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কোনো সাক্ষী টাক্ষী হতে পারবো না। আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব। জুইয়ের কথায় আয়ন আর হেয়ালি করল না, বরং সিরিয়াস হয়ে বলল, কালকের কথা ভুলে যাচ্ছেন জুই? আপনি তো আমাকে কালকে ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাহলে আজ কেন নিজের কথার খেলাপ হচ্ছে? আয়নের কথায় জুই শান্ত হতে হতে বলল, আমি কথার খেলাপ করছি না। আমাদের রক্তে নেই কথা দিয়ে কথার খেলাপ করাটা। আপনি বলুন আপনার কি চাই? আয়ন সরাসরি আবদার করে বলল, আপনাকে চাই জুই। জুই শক্ট হওয়ার মতো করে বলল, মানে? আয়ন জুইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল, আমি আপনাকে আজ বিয়ে করতে চাই, করবেন আমাকে বিয়ে? অসম্ভব। জুইয়ের অসম্মতিতে আয়ন শান্ত কণ্ঠে বলল, আমার হয়ে যান জুই, সারা জীবন আগলে রাখবো আপনাকে। যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশন নিয়েছি জুই। আমাকে খালি হাতে ফেরাবেন না, বাকিদের সামলে নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু হ্যাঁ বলুন। আয়নের কথায় যেন জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো চাপ পড়ছে। খালি মস্তিষ্ক ধপধপ করছে আয়নের কথাগুলোতে। জুই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক। অসম্ভব। জুইয়ের না করার সঙ্গে সঙ্গে গাড়িটি থামলো একটা কাজী অফিসের সামনে। কলেজ থেকে মাত্র 10 মিনিটের দূরে কাজী অফিসটি, আর সেখানে অনেকেই দাঁড়িয়ে। রাদীপকে দেখা গেল হাতে দুটো বরমালা নিয়ে আয়ন জুইয়ের জন্য অপেক্ষা করছে উৎফুল্লতায়। সঙ্গে 4টি মেয়ে আর 7-8 জনের মতো দামড়া দামড়া ছেলে একত্রে দাঁড়িয়ে। আয়নের গাড়ি থামতেই সকলেই হইচই করে এদিকটায় এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থাতেই হাতের ইশারায় সবাইকে থামতে বলল। সকলে থেমে যেতেই আয়ন দীর্ঘশ্বাস নিজের মধ্যে টেনে আস্তে ধীরে বলল, আপনার হাতে 1 ঘন্টার মতো সময় আছে জুই। 1 ঘন্টা ভেবে চিনতে তারপর উত্তরটা দেবেন আশা করছি। এখান থেকে হয় আপনার আমার সাথে নতুন যাত্রা শুরু হবে, নয়তো এখানেই সবকিছুর ইতি ঘটবে। এখন বাকিটা সম্পূর্ণ আপনার হাতে। এতে আমি জোর করব না, তবে একটা কথা মনে রাখবেন জুই, আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নেব পারিবারিক পছন্দের মেয়েকে।
আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই, গাড়ি থেকে নামার প্রয়োজন নেই। আমি বুঝে নেব আপনি বিয়েতে রাজি নন। কথাটা বলেই আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে। জুই অশ্রুসিক্ত চোখ ঠোঁট দামড়িয়ে কাজী অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জুইয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পেরে 2 হাতে মুখ ঢেকে ফুপাতে লাগলো কান্নায়। মায়া পরিস্থিতির শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এটা নিয়ে কত কিছু হচ্ছে। ওদের পরিবারের মানুষ জানলে কি হবে সেই ভয়ে আছে ওরা। এমন একটা পরিস্থিতিতে আয়ন কিভাবেও জুইকে এনে দাঁড় করালো। জুইয়ের এখন কি করা উচিত? আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? আয়নকে আজ ফিরিয়ে দিলে চিরতরে জুই আয়নকে হারাবে। বারবার আয়ন আসবে না জুইয়ের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে। আবার আয়নকে যদি গ্রহণ করে এই মুহূর্তে বিয়েটা করে নেয় তাহলে ওর পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোঁকাধাড়ি হবে, যেটা জুইয়ের দ্বারা কখনোই সম্ভব নয়। সময় তখন 3:15 ঘরে। আয়ন সবেমাত্র জুইকে নিয়ে পৌঁছালো হৃদের বিল্ডিংয়ের সম্মুখে। গাড়ি থামতেই আয়ন সিট বেল্ট খুলতে খুলতে নতমস্তিষ্কের জুইয়ের দিকে তাকালো। অনবরত কান্নায় ফর্সা মুখটা লাল লাল হয়ে আছে, চোখের পাতা ফুলে গালে পানির দাগ রেখা দৃশ্যমান। আয়ন জুইকে দেখে স্বাভাবিকের ন্যায় গাড়ি থেকে নামলো, অপর পাশের দরজা খুলে দাঁড়ালো জুইয়ের নামার অপেক্ষায়। আয়ন নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে। জুই মাথা ঝুঁকে ফুপিয়ে কাঁদছে, বারবার হাতের টিস্যুতে অশ্রুকণা মুছতে মুছতে। নিশ্চুপ আয়ন খানিকটা সময় দাঁড়িয়ে থেকে একটা সময় বলে উঠল, আমরা এসে পড়েছি জুই, আপনি নামুন। আয়নের কথাই জুই মাথা তুলে তাকালো না তীব্র অপরাধ বোধে। নতমস্তিষ্কেই কেমন ফুপাতে লাগলো আয়নের গলা শুনে। জুইয়ের কান্নার গতি বাড়তে দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ কাঁদবেন না জুই, এখন কেঁদে কি হবে? সবকিছু আপনার ইচ্ছাই হয়েছে। এখন আসুন, আপনাকে হৃদের ফ্ল্যাটে দিয়েই আমি ঢাকায় ফিরব। আয়নের কথায় জুই চমকে ওঠার মতন মাথা তুলে তাকালো আয়নের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। জুইয়ের ভেজা ভেজা চোখে অশ্রু দেখে আয়নের কেমন মায়া হলো জুইয়ের প্রতি। জুই জড়ানো ভেজা গলায় বলল, এখন চলে যাবেন? আয়নের উত্তর আসলো তক্ষণি, না, রাতে হৃদের সাথে ফিরব। এখন খানবাড়িতে যেতে হবে নির্বাচনের কাজে। হয়তো হৃদও যাবে, আশেপাশে হৃদের লোকদের দেখা যাচ্ছে, আমি ওদের সাথেই যাব। আপনি এখন ওপরে যান, মায়াকে ফ্ল্যাটেই পাবেন। আয়নের কথায় জুই নেমে দাঁড়ালো। অসাবধানতায় নামতে গিয়ে আয়নের বাহুতে জুইয়ের মুখ ঠেকে যেতেই তৎক্ষণাৎ পিছু পা হয়ে জুই ক্ষমা চেয়ে বলল, সরি, আমি দেখিনি। ইটস ওকে, আপনি আসুন। আয়নের পিছু পিছু হাঁটল জুই। কয়েক কদম সামনে এগোতে আয়ন দেখল আশেপাশে সাদা পাঞ্জাবিতে হৃদের প্রায় 30 থেকে 40 জনের মতো ছেলেপেলে দাঁড়িয়ে। আসিফকেও দেখা গেল সেইখানেই। রাস্তার এপাশ ওপাশ দুপাশেই জায়গায় জায়গায় হৃদের ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন থেমে গেল। যেহেতু আশেপাশে হৃদের ছেলেপেলে উপস্থিত আছে, তার মানে হৃদকেও এখানেই কোথাও পাওয়া যাবে। আয়ন জুইকে মায়ের সঙ্গে ফ্ল্যাটে দিয়ে সে আবার নিচে নেমে যাবে, এমনটা চিন্তা করে ওপরে উঠতে গেলে তখনই হাঁক ছেড়ে ডাকলো হৃদের এক ছেলে। আয়নকে চিনতে পেরে চিৎকার করে বলল সে, আয়ন ভাই, ওপরে কেউ নেই, ভাই ভাবি নিচে আছে, ফ্ল্যাট তালা, আপনি ভাইকে সামনে পাবেন। আয়ন আর সামনে এগোলো না, যেহেতু হৃদের ফ্ল্যাটে তালা, তাহলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। আয়ন সামনে এগোতে এগোতে জুইকে বলল, আমার সাথে আসুন জুই। জুই আশেপাশে তাকিয়ে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা, রাস্তার এপাশ ওপাশ শুধু হৃদের লোকজনই দেখা যাচ্ছে। জুই নত মস্তিষ্কের হলো, আয়নের পেছন পেছন পা মেলালো। আয়ন খানিকটা পথ এগোতেই হৃদের গাড়ি দেখতে পেল, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। তবে আসিফকে দেখা গেল আয়নের থেকে কিছুটা পথ দূরে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে, হয়তো হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আয়ন সেখানে এগোতে চাইলে পথে দেখা পেল আরিফের। হৃদের জনসভায় আরিফের উপস্থিতি দেখে আয়ন খানিকটা কপাল কুঁচকায়। আয়ন যতটুকু জানে হৃদের সঙ্গে আরিফের বনাবনি নেই। সেখানে আরিফ হৃদের ছেলেপেলেদের সঙ্গে একত্রে দাঁড়িয়ে আছে, বিষয়টা কেমন জানি লাগলো আয়নের। আয়নের দৃষ্টির সঙ্গে সঙ্গে জুয়েরও দৃষ্টিতে আরিফকে পড়ল। রাস্তার ওপাশে একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছে সে, বাকিরা খাবার কিনতে ব্যস্ত। প্রায় 40 জনের মতো ছেলেপেলের খাবার আনতে 6 থেকে 7 জনের মতো ছেলে হোটেলে ঢুকেছে। বাইরে আরিফ রাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছে। আরিফকে দেখেই জুই আয়নের হাতটা চেপে ধরল ভয়ে। আয়ন জুইয়ের ভয়ের কারণটা বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করল, আপনি ভয় পাবেন না জুই, আমি আছি। আয়ন এগিয়ে এসে আসিফের সঙ্গে দেখা করে জুইকে একটা চেয়ারে বসালো, আসিফকে জুইয়ের জিম্মাদার বানিয়ে। জুই খোলা ছাতার নিচে বসলো জড়সড় হয়ে। একজন ছেলেকে দিয়ে জুইয়ের জন্য খাবার অর্ডার করে আয়ন এগুলো রাস্তার অপর পাশে আরিফের উদ্দেশ্যে। আরিফের সঙ্গে আয়নের কিছু কথা বলা বাকি। কথা বলে আরিফের পারিবারিক মনোভাব বুঝতে চায় সে। যেহেতু এখন মায়ের বিয়েটা প্রকাশ্যে সবার সামনে আছে, তাহলে আরিফের পরিবার হৃদ মায়ের বিয়েটা কেন মেনে নিচ্ছে না?
সেটাই মূলত আয়ন জানতে চায়। আয়নকে আসতে দেখে আরিফ নিজেই এগিয়ে আসলো আয়নের দিকে হাত বাড়িয়ে, হাসি মুখে কুশলাদি বিনিময় করল। আসসালামু আলাইকুম ভাই। আয়ন হাত মিলিয়ে একই উৎফুল্লতায় হাসি মুখে উত্তর দিতে দিতে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরিফ? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়াই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তা তোমরা এখানে কি করো? কথা বলতে বলতে আয়ন রাকিবের সঙ্গেও হাত মিলালো। আরিফ উত্তর দিয়ে বলল, নিহাল আঙ্কেল কল দিয়েছিল ওনার বাড়িতে যেতে। আসিফ ভাই ফোন করে বলল এখানে আসতে, তাই আসলাম। যাক, ভালো করেছো তাহলে, তোমাকে দেখে খুশি হলাম। আমরা সবাই চাই তুমি আমাদের সঙ্গে মিলেমিশেই থাকো। আমরা এখন একে অপরের আত্মীয় মানুষ, তাই না? আয়নের কথায় আরিফ অল্প হাসল। তার মূলত কারো সাহায্য নিয়ে সামনে এগোনো পছন্দ না। সে কারো দাপটে নয়, বরং নিজের যোগ্যতায় সামনে এগোতে চায়। আরিফ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, দেখা যাক ভাই, আল্লাহ কপালে কি রাখছে। আয়ন বলল, শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করেছ? জি ভাই। ভেরি গুড। তা তোমার ব্যবসার খবর কি, কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে ভাই। এই সপ্তাহ পর ইন্ডিয়া যাব কিছু নতুন কালেকশন ইনপুট করতে। ব্যবসাটা একটু বড় করতে চাচ্ছিলাম। ইনশাল্লাহ, দোয়া রইল। আর কোনো হেল্প লাগলে অবশ্যই একজন বড় ভাই হিসেবে বলতে পারো আমাকে। আমি সবসময় তোমার পাশে থাকব। আয়নের মনোভাব বুঝতে পেরেই আরিফ হেসে বলল, কি ব্যাপার ভাই, আপনিও কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মুডে আছেন নাকি? আরিফের কথায় আয়ন পাল্টা প্রশ্ন করে বলল, তোমার কি মতামত? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না বলছো? আয়নের পাল্টা প্রশ্নে আরিফ চুপ করে যায়। আয়ন আরিফকে চুপ করে যেতে দেখেই ফের প্রশ্ন করে বলল, তোমরা কি এখনো হৃদমের সম্পর্ক নিয়ে কোনো দ্বিধায় আছো আরিফ? আরিফ সহজ গলায় বলল, না ভাই। আয়ন তীক্ষ্ণতায় বলল, তাহলে তোমাদের পরিবারের কেউ? বাসায় এখনো জানানো হয়নি মায়ের বিয়েটা সম্পর্কে। ভাবছি আজকের রাতে ট্রেনে বাসায় ফিরে কাল এই বিষয়ে পরিবারের সঙ্গে বসবো, তারপর সঠিক কোনো কিছু বলতে পারবো। আরিফের কথায় আয়ন কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, কেন? তোমার পরিবার কি কোনোভাবে হৃদকে জামাতা হিসেবে মানতে আপত্তি আছে নাকি? আরিফ নিজের পারিবারিক দিকটা প্রকাশ করে বলল, তেমন কিছু না ভাই। আসলে আমরা মায়ের বিয়ে চেয়ারম্যান পরিবারে ঠিক করে রেখেছিলাম। আমার আব্বু চাচুরা অনেক স্ট্রিক্ট আর জবানদারি মানুষ। ওনারা মায়ের বিয়ের ওয়াদা করেছিলেন চেয়ারম্যান পরিবারের সঙ্গে। সেজন্য এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি, বাকি কিছুই না। আয়ন ফের প্রশ্ন করে বলল, তোমার পরিবার যদি মায়ের বিয়েটা নিয়ে আপত্তি জানায়? আয়নের কথায় আরিফ দৃঢ়তায় উত্তর দিয়ে বলল, তাহলে মায়ের জায়গায় জুয়ের বিয়ের প্রস্তাব রাখবো পরিবারে। মায়া অলরেডি ম্যারিড, সেখানে ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া সম্ভব না। চেয়ারম্যান পরিবার ভালো, ছেলেও শিক্ষিত, জুইকে ভালো রাখবে। আব্বু চাচারও ওয়াদা রক্ষা হবে। আরিফের কথাটা যেন আয়নের কলিজায় লাগলো। শক্ট খাওয়ার মতো কিছুক্ষণ নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়ন প্রথমেই ভেবেছিল এমন কিছু একটা হবে। মায়াকে বিয়ে দিতে না পারলে পারিবারিক প্রেশারে জুইকে মায়ের জায়গায় বসাতে চাইবে। হচ্ছেও তাই। এই জন্যই আয়ন বিয়েটা নিয়ে জুইকে তাড়াহুড়ো করছিল। শূন্য মস্তিষ্কের আয়ন এক মুহূর্তে আরিফকে কিছু বলার মতো ভাষা পেল না। খানিকটা সময় নিয়ে আয়ন নিজেকে স্বাভাবিক দেখাতে চাইল আরিফের সামনে। জুয়ের প্রসঙ্গটা এড়িয়ে পুনরায় হৃদমায়ার সম্পর্কের কথাটা জানতে চেয়ে বলল, হৃদমায়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাচ্ছে, সেটা তোমার পরিবার মেনে নেবে? আরিফ বুক ভরা দীর্ঘশ্বাস গোপন করে নরম গলায় বলল, এখানে আমি বা আমার পরিবারের কেউ ম্যাটার করে না ভাই। আমরা যদি গুরুত্বপূর্ণ হতাম তাহলে এখানে আমাদের মতামতের প্রসঙ্গ আসতো। বলতে পারতাম আমাদের বোনকে আমরা বাসায় নিয়ে যাব আগে, তারপর বোনকে সসম্মানে শ্বশুরবাড়িতে পাঠাবো। এখানে আমরা মূল্যহীন, আর মূল্যহীন মানুষের মতামত হয় না। সেজন্য আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি, নয়তো আমার বোন শব্দটা তো সেই কবেই পর হয়ে গেছে। আরিফের কথার মানে বুঝল আয়ন। মান অভিমানে আরিফ মায়ের উপর কষ্ট পেয়েই চুপ করে থাকছে। ভাই বোনের বনাবনি করা দরকার, হৃদের সঙ্গে এই বিষয়ে কথা বলাও দরকার। নতুন সম্পর্ক গড়তে গিয়ে পুরাতন সম্পর্ক ছিন্ন করা যাবে না। সকল সম্পর্ক নিয়েই একত্রে আমাদের চলতে হবে, কিন্তু তার আগে আরিফের মায়ের প্রতি অভিমানের দেওয়াল ভাঙতে হবে। আয়ন আঙুল তুলে রাস্তার অপর পাশে অদূরে দাঁড়িয়ে থাকা হৃদমায়াকে দেখিয়ে বলল, তোমার মায়ের প্রতি কষ্ট অভিমান থাকতেই পারে আরিফ, কিন্তু তোমার কি মনে হয় মায়া নিজের জন্য ভুল কাউকে চুজ করেছে? আরিফ চোখ তুলে তাকালো আয়নের আঙুল তাক করা পথে। অদূরে দেখা গেল রাস্তার একপাশে হৃদ মায়া দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে। হৃদ এক হাত কানে চেপে ফোনে কথা বলছে, তো অপর হাতে মায়ের কলেজের ব্যাগ চেপে ধরা। মায়া হৃদের পাশাপাশি দাঁড়িয়ে হৃদের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আয়নের কথায় আরিফকে চুপ করে যেতে দেখে ফের আয়ন বলল, আমি জানি তুমি হয়তো হৃদের প্রতি নারাজ, কিন্তু আমি বলবো তুমি তোমার পার্সোনাল বিষয়গুলো আলাদা রেখে শুধু হৃদ মায়াকে দেখো। মায়ের জন্য হৃদের থেকে পারফেক্ট কেউ হতেই পারে না আরিফ।
তোমরা চেষ্টা করেও হৃদের মতো কাউকে মায়ের জন্য এনে দিতে পারবে না। হৃদের রাগ বেশি হতে পারে, কিন্তু সে তোমার বোনকে নিয়ে খুবই সেন্সিটিভ। জীবনে এমন অনেক ছেলে পাবে তুমি যে প্রেম করে ধোঁকা দেয়, আবার কিছু ভালোবাসা সত্যিকারের হয়েও দেখবে, শেষ পর্যন্ত দেখবে ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। কোনো না কোনো কারণে হেরে যায় তারা, হয় পারিবারিক, নয়তো সমাজের ভয়ে, আর নয়তো মন বদলে ভালোবাসাগুলো হারিয়ে যায় কোথাও। তুমি এমন ভালোবাসা খুব কমই দেখতে পাবে যে তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেও লড়াই করে নেবে। সমাজ, পরিবার বা অন্য কিছু তাদের কাছে ম্যাটার করে না, একমাত্র ভালোবাসার মানুষটা ছাড়া। মোট কথা, কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে ইচ্ছুক নয়। আর সেটাই হচ্ছে হৃদ খান, যে মায়াকে পাওয়ার জন্য নিজের পরিবার, তোমার পরিবার, এমনকি মায়াকেও সুযোগ দিচ্ছে না হৃদকে ছেড়ে যাবার। এবার তুমিই বলো, তুমি পারবে হৃদের মতো এমন একটা ছেলে নিজের বোনের জন্য এনে দিতে? পারবে? আরিফ আবারও চুপ। আয়নের কথা ওর মস্তিষ্কে ধারণ করেছে। বুঝতে পেরে আয়ন ফের বলল, হৃদ খানের ভালোবাসা শুধু ভয়ঙ্কর নয়, ভয়াবহ বটে। এই যে এক্ষুনি দেখছো, আমি, তুমি, হৃদের বাবা, আমরা সবাই হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, অথচ হৃদ খান নিজের বইয়ের ছোট ছোট আবদার পূরণ করতে ব্যস্ত। এরপরও কি তুমি ভাববে ওদের দুজনকে আলাদা করার কথা? আয়নের পরপর কথাই আরিফ উত্তর করতে পারল না, শুধু চুপ করেই রইল। তার কাছে বলার মতো আপাতত কোনো ভাষা নেই। তবে মায়া যে নিজের জন্য ভুল কাউকে বাছাই করেনি, তাতে আরিফও সন্তুষ্ট। হৃদ কান থেকে ফোন নামিয়ে হাতে রাখল। পকেটে ফোন রাখার অভ্যাস নেই। মায়া পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি চিবাচ্ছে। হৃদ কপাল কুঁচকে মায়ের হাতের দিকে তাকালো। ঝালমুড়িতে মুড়ি কম, মরিচ বেশি দেখা যাচ্ছে। মায়ের এত ঝাল খাওয়ার ব্যাপারটা মোটেও পছন্দ না হৃদের। মায়ের গায়ে এখনও কলেজের ড্রেস পরা। মায়াকে হৃদ কলেজে নিয়ে এসেছিল দুপুরে। তারপর দুপুরে লাঞ্চ দুজন একত্রেই করেছে। এরপর থেকে মায়াকে সঙ্গে সঙ্গেই রাখছে হৃদ। এখানে খালি ফ্ল্যাটে মায়াকে একা রাখবে না বলে হৃদ মায়াকে খানবাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আশেপাশে এত ছেলে পেলে বলে হৃদ মায়াকে নিয়ে সেও আলাদা আলাদা থাকছে। মায়ের গায়ে বোরখা না থাকার বিষয়টি মাত্রই লক্ষ্য হলো হৃদের। কপাল কুঁচকে বলল, তোমার বোরখা কই? মুড়ি চিবোতে চিবোতে মায়া ঝটফট উত্তর দিল, আমার বোরখা নেই। কেন? কেউ বলেনি কখনো বোরখা পরতে, সেজন্য দরকার পড়েনি, কিনেও দেয়নি কেউ। মায়ের কথায় হৃদের মেজাজ খারাপ হলো। সে চোয়াল শক্ত করে বলল, স্টুপিড, কারো বলাতে তোমাকে বোরখা পরতে হবে? নিজের বুদ্ধি খাটিয়ে পড়তে পারো না? মায়া মুড়ি চিবাতে চিবাতে হৃদের দিকে তাকিয়ে বলল, না, আমার বুদ্ধি নেই, আমি ছোট মানুষ, সেজন্য বুদ্ধি খাটাতেও পারি না। মায়ের কথায় হৃদ রাগে কটমট করে বলল, তুমি ছোট? হ্যাঁ। তাহলে আমি কি? আপনি মানুষ। শাট আপ। ওকে। হৃদ দাঁতে দাঁত পিষে বলল, তুমি ছোট হলে আমি কি করে তোমার সাথে? স্বামী তো আরও 2.5 বছর আগেই জুটাইছ, তাহলে বুদ্ধি করে বোরখা পড়তে পারো না? হৃদকে রেগে যেতে দেখে মায়া খাওয়া থামিয়ে গাল ফুলিয়ে বলল, রাগ করছেন কেন? কেউ আমাকে কখনো বোরখা পরার কথা বলেনি, সেজন্য পরা হয়নি। আপনি বললে অবশ্যই পরব, আমি তো আপনার সব কথাই শুনি, তাই না? মায়ের গাল ফুলানো কথায় মুহূর্তে হৃদের সব রাগ নেমে গেল। মন মস্তিষ্ক শীতল হলো মায়ের কথায়। হঠাৎ করে অজানা কারণে মায়ের প্রতি খুব মায়া হলো হৃদের। মনে হচ্ছে দুজনের শেষ দেখা এটা। যদিও হৃদ এইসবে বিশ্বাসী নয়, তারপরও হৃদ হাত বাড়িয়ে মায়ের মাথায় হাত রাখল পরম যত্নে। পরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার হয়ে থাকবে তো সারা জীবন? মায়া মিহি গলায় উত্তর করল তখনই। বলল, আমি তো আপনারই। আমি না থাকলেও আমার হয়ে থাকবে তো? হৃদের কথাটা মায়ের পছন্দ হয়নি। হৃদ ছাড়া মায়ের অস্তিত্ব শূন্য। তাই মায়া কেমন জেদ্দি সুরেই বলল, আপনি না থাকলে আমিও নেই, আপনি আছেন বলেই আমি আছি। আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না, আমি থাকতে পারবো না। মায়ের কথায় হৃদের মন শান্ত হলো। হৃদ মায়াকে আশ্বস্ত করে বলল, কোথাও যাচ্ছি না বউ, এই তো আমি আছি। হৃদ মায়ের মাথা থেকে হাত নামাতে নামাতে পুনরায় হাতের ফোনটা বেজে উঠতেই হৃদ ফোনের দিকে এক পলক তাকিয়ে ফের মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে বলল, আর কিছু খাবে তুমি? মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ বলল, আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। হৃদ হাতের ফোনটা নিয়ে খানিকটা দূরে দাঁড়ালো মায়ের থেকে। বেশ একটা দূরে নয়, এই তো 10-15 কদমের দূরত্বে দাঁড়িয়ে হৃদ নিজের জরুরি ফোন আলাপ চালাচ্ছে। সাথে সতর্কতা অবলম্বন করে ফুটপাতের খানিকটা পাশ ঘেঁষে দাঁড়ালো। সামনে দিয়ে রিক্সা, অটোরিক্সা আর প্রাইভেট কারের যাতায়াত চলছে পরপর। সবকিছুই ঠিকঠাক স্বাভাবিক। আশেপাশে হৃদের ছেলেপেলেদের আনাগোনা। মায়া ঝালমুড়ি চিবোচ্ছে, আর আয়ন, আরিফ সহ বাকি ছেলেদের নিয়ে রাস্তা পার হচ্ছে হাতে সকলের জন্য খাবারের প্যাকেট নিয়ে। এমতো অবস্থায় বিকট শব্দে সবকিছু যেন থমকে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য উপস্থিত কেউ বুঝল না কি হয়েছে আসলে।
2-3 সেকেন্ডের মধ্যে মায়ের গর্জন ফাটানো চিৎকারে মন্ত হলো সবকিছু। চোখের পলকে মায়ের হাতের ঝালমুড়ি আর হৃদের ফোন দুটোই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল এলোমেলোভাবে। তার সঙ্গে সঙ্গে হৃদের দেহটা চলন্ত ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। মুহূর্তের মাঝেই তরল তাজা রক্তে ভেসে গেল রাস্তা, গড়গড় করে ভেসে গেল সবকিছু। হৃদের নিঃশ্বাস তখনও থেমে থেমে চলছিল। চোখের পাতা বন্ধ হওয়ার পথে দেখা গেল মায়াকে চিৎকার করে দৌড়ে আসতে। হৃদের দেহ অক্ষত অবস্থায় হলেও মাথাটা বেশ থেতলে গেছে ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে। কপাল চুয়ে চুয়ে রক্ত চোখের পাতা বেয়ে রাস্তায়। সবকিছু কেমন যেন নিস্তব্ধ আর নিশ্চুপ লাগছে হৃদের কাছে। অথচ চারপাশে কেমন শোরগোল আর অস্থির উত্তেজিত পরিবেশ হয়ে উঠল হৃদের অ্যাক্সিডেন্টে। চারপাশে হৃদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেপেলের মাঝে মুহূর্তেই দৌড়াদৌড়ি আর অস্থির উত্তেজনার চিৎকার শোনা গেল। সকলের মুখেই ভাই ভাইয়ের স্বর চিৎকারে কম্পিত পরিবেশ। আয়ন আরিফের খাবারের প্যাকেটগুলো রাস্তায় পড়ে রইল অবহেলিত অবস্থায়। শুধু হৃদের ছেলেপেলের মধ্যে অস্থির উত্তেজনা প্রকাশ পায়নি। রাস্তার সর্বত্র গাড়ি থেমে যায় হৃদ খানের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। হইচই শোরগোল, দোকানপাট থেকে শুরু করে গাড়ি থেকে মানুষজন বেরিয়ে দৌড়ালো ট্রাকের পেছন পেছন, আর বাকি হৃদের উদ্দেশ্যে। মুখে মুখে সকলের একই কথা, দেখে শুনে হৃদ খানকে ট্রাক চালক টক্কর মেরেছে। নয়তো হৃদ খান রাস্তার ফুটপাত ঘেঁষেই দাঁড়িয়েছিল। সেখানে সচরাচর রিক্সা ব্যতীত ট্রাক চলা নিষেধ। সেখান থেকে অ্যাক্সিডেন্ট মানে কেউ স্বেচ্ছায় কাজটা করেছে ষড়যন্ত্র করে। এখন প্রশ্ন হলো, হৃদ খান বাঁচবে তো? শান্ত স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করেই কেমন উত্তেজিত হয়ে উঠল। মায়ের গগন কাঁপানো চিৎকারে যেন মাটিসহ সব কিছু কম্পিত হচ্ছে। মায়া প্রথম হৃদের মাথার কাছে বসল। ওপর হওয়া হৃদকে রাস্তা থেকে টেনে নিজের কোলে শোয়ালো। হৃদের থেতলে যাওয়া মাথা দেখে মায়ের শরীরের কম্পন বাড়ল। হৃদকে 2 হাতে জাপটে জড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, যান যান যান, চোখ বন্ধ করবেন না যান, কিচ্ছু হবে না আপনার, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, যান যান যান। মায়ের অনবরত কথায় হৃদ চোখ টেনে মায়ের দিকে তাকালো। নিঃশ্বাস প্রায় বন্ধের পথে। তারপরও হাত বাড়িয়ে মায়ের মাথায় হাতটা রাখতে চাইলে মায়া মুহূর্তেই মাথাটা ঝুঁকে দিল হৃদের সামনে। মায়ের মাথার সাদা হিজাবের ওপর হৃদের কম্পিত হাতটা কোনো রকমে রাখতেই রক্তরঞ্জিত হয়ে গেল সেটা। হৃদের মায়ের সঙ্গে আর শেষ কথা বলা হলো না। তার আগেই হৃদের হাতটা মায়ের মাথা থেকে কোলে ঢলে পড়তেই মায়া পুনরায় চিৎকার করে পাগলামি করে বলল, এই এই আপনি না এক্ষুনি আমাকে বললেন আমাকে ছেড়ে কোথাও যাবেন না, তাহলে চোখ বন্ধ করলেন কেন? চোখ খুলুন, খুলুন বলছি, আমি আপনাকে ছাড়া বাঁচব না যান। হৃদের সারা শব্দ না পেয়ে মায়ের গগন কাঁপানো চিৎকার আসলো তক্ষুনি, আল্লাহ গো আল্লাহ, তুমি কই আল্লাহ? মায়ের বুক ফাটা আর্তনাদে মানুষ থেকে শুরু করে যেন জমিন আসমান গাছের পাতাগুলো হাহাকার করছিল মিলের অমিল দেখে। ততক্ষণে হৃদমায়াকে ঘিরে দাঁড়ালো সকলেই। আসিফ, আয়ন, আরিফ, জুই সহ উপস্থিত সকলের ভিড় পড়ল সেখানে। ছোট বড় সকলের চোখে পানি। আয়ন, আসিফ, এমনকি আরিফ সহ সকলেই কাঁদছে ভাই ভাই বলে। আয়নের চোখেও পানি। একজন ডাক্তার হয়েও সে কম্পিত হাতে হৃদের পালস চেক করছে। চারপাশে মুহূর্তের মাঝেই কেমন হাহাকার ছেয়ে গেল। আয়ন, আসিফ সহ কিছু ছেলে পেলে হৃদের দেহটা ধরাধরি করে উঠাতে চাইলে জুই, আরিফ এসে মায়াকে জাপটে জড়িয়ে ধরে আটকালো 2 হাত টেনে। মায়া শক্তিতে আরিফ আর জুয়ের সঙ্গে উঠতে না পেরে ছটফটে লাফাতে লাগলো হৃদকে নিয়ে যেতে দেখে। মায়া পাগলের মতো ধস্তাধস্তি করলো জুই আরিফের থেকে ছাড়া পেতে। আর্তনাদ করে চিৎকার করে বলতে লাগলো মায়া, জুই আমারে ছাড়, আমারে যেতে দে তোরা, আমার স্বামী ভালো নেই জুই, আমার স্বামী ভালো নেই, আমি উনাকে ছাড়া বাঁচব না জুই, আমারে যাইতে দে তোরা, যাইতে দে আল্লাহ। চিৎকার করতে করতে মায়ের শক্তিতে উঠতে না পেরে বসে গেল। মায়াকে রাস্তায় বসে যেতেই জুই, আরিফ দুজনই মায়ের হাত শক্ত করে চেপে ধরে রাস্তায় বসিয়ে রাখলে মায়া পুনরায় ধস্তাধস্তি করে আরিফের কাছে আকুতি করে বলল, ভাই আমারে যাইতে দাও না ভাই, তোমার পায়ে পড়ি আমি, আমার স্বামী ভালো নেই ভাই, আমারে তার কাছে যাইতে দাও, আমার উপর দয়া করো ভাই, আমাকে যাইতে দাও, সবাই ওনারা নিয়ে চলে যাইতেছে ভাই, আমারে যাইতে দাও তুমি, আমি ওনারা ছাড়া বাঁচব না ভাই, বাঁচব না। মায়ের আত্মচিৎকারে জুই, আরিফ দুজনই কাঁদল। তারপরও মায়াকে ছাড়ল না। এখানে অসংখ্য ছেলেদের মাঝে মায়া কোথায় যাবে? তাছাড়া হৃদের এই কন্ডিশনে মায়ের থাকা ঠিক হবে না, কারণ রোগীর কাছে চিৎকার করা ঠিক না। তাছাড়া মায়ের যে অবস্থা দেখা যাচ্ছে, সে হৃদের ক্ষতি না করলেও নিজের ক্ষতি করে ফেলবে পাগলামি করতে করতে। তাই আপাতত মায়াকে হৃদের থেকে দূরে রাখতে আরিফ, জুই মায়াকে আটকে রাখলো। হৃদকে হসপিটালাইজ করলে না হয় আরিফ মায়াকে নিয়ে যাবে দেখতে।
হৃদের দেহটা সকলকে দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠাতে দেখে মায়া ফের গর্জে চিৎকার করে আল্লাহকে ডেকে সাহায্য চেয়ে বলল, আল্লাহ তুমি কই আল্লাহ, তুমি সহায় হও তার। বলতে বলতে মায়া জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আরিফের কোলে। মায়ের সাদা ড্রেস হৃদের রক্তে লাল হয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত। হৃদের গাড়ি নিয়ে যেতেই মানুষজন মায়াকে ঘিরে ভিড় জমালো গুঞ্জন করতে করতে। কোলাহলময় একটি অস্থির উত্তেজিত পরিবেশ। দিনের শেষে সন্ধ্যার আবেশ ধরণী জুড়ে। সময়টা প্রায় 6:30 ঘরে। অবস্থান চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। হৃদের অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় 4টে নাগাদ। বিগত 2.5 ঘন্টা যাবৎ হৃদকে নিয়ে ওটিতে ডক্টররা। ইমার্জেন্সি চলছে। সেখানে উপস্থিত আয়ন নিজেও। ডাক্তার হয়েও আজ তার বুক হাত উভয় কাঁপছে হৃদকে শয্যাশায়ী দেখে। আয়নের দেখা এই প্রথম হৃদখান নিস্তব্ধ আর নিশ্চুপ শুয়ে আছে। মাথার একপাশ থেতলে যাওয়ায় সেখানটায় ট্রিটমেন্ট চলছে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে বুঝতে পারছে এসব চিকিৎসা হৃদের তেমন কাজে দেবে না। হৃদের শ্বাস খুবই ধীর গতিতে চলছে, বলতে গেলে থেমে থেমে। মস্তিষ্কে আঘাত পেয়েছে ভীষণ, সেজন্য শরীর রেসপন্স করছে না। মৃতদেহের ন্যায় নেতিয়ে হৃদের শক্তপোক্ত শরীরটা। রিপোর্ট এসেছে অ্যাক্সিডেন্টের ফলে হৃদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বেশ, যার জন্য হৃদের কান নাক উভয় পথে রক্ত ঝরছে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এটা হৃদকে কোমায় নিয়ে যাওয়ার চান্স বেশি। আয়নের 2 চোখ সিক্ত হলো নোনা জলে। সে ইতিমধ্যে হৃদের সকল রিপোর্ট দেখেছে। সেখানে স্পষ্ট লেখা পেশেন্টের লাইফ চান্স 10%, যার জন্য আয়নের বুক কাঁপছে হৃদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে। অসহায় হাহাকার বুকে 2 হাতের মুঠোয় হৃদের হাতটা চেপে ডাক্তারদের সঙ্গে ওটিতে দাঁড়িয়ে। সে নিজে ডাক্তার হয়েও হৃদকে চিকিৎসা করার মতো শক্ত মনোবল আয়নের এই মুহূর্তে নেই। তার চেয়ে যেটা আয়নকে বেশি ঘায়েল করছে সেটা হলো হৃদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। দেশের বাইরে কোথাও নিতে হবে, কিন্তু দেশের বাইরে নেওয়া অবধি হৃদের শ্বাস ততক্ষণ পর্যন্ত চলবে কিনা সেই আশঙ্কায় ভয়ে আয়নসহ গোটা ডক্টর টিম। ভগ্ন হৃদয়ে আয়নের চিৎকার করে কাঁদতে মন চাইল, কারণ এই মুহূর্তে হৃদের জন্য করার মতো কারো হাতেই কিছু নেই। আয়ন চেয়েও হৃদের জন্য কিছু করতে পারছে না। ডক্টররা যারা ইমার্জেন্সিতে হৃদের ট্রিটমেন্ট করছে তারা একটু পর ট্রিটমেন্ট শেষে আয়নকে কী বলবে সেটা আয়নের আগে থেকেই জানা। নিরাশ আয়নের চোখের পাতা বারবার ভিজে উঠল নোনা জলে। ছেলেদের কাঁদতে নেই, অথচ আয়ন আজ যেও নিজের চোখের পানি থামাতে পারছে না। বুক ফাটা কষ্টে তীব্র কান্না পাচ্ছে ওর। ওটির বাহিরে দাঁড়িয়ে থাকা আপনজনদের কি জবাব দেবে সে? যখন জানতে চাইবে হৃদ কেমন আছে, কি বলবে? হৃদ ভালো নেই? হৃদের বাঁচার সম্ভাবনা 10% বা তারও কম? আয়নের চিন্তাভাবনার মাঝেই বাকি ডক্টররা হৃদের মাথার আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে ওয়াশ করে প্রাথমিক সেলাই করে পেছনে ঘুরতে ঘুরতে ডক্টর রাশেদ আয়নের উদ্দেশ্যে বলল, পেশেন্টের মাথার অবস্থা খুবই খারাপ ডক্টর আয়ন। আমাদের ধারণা বাকি চিকিৎসা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব পেশেন্টকে ঢাকায় ট্রান্সফার করুন প্লিজ। ওনার বাঁচার সম্ভাবনা খুব কম। বাকিটা আপনি হয়তো রিপোর্ট দেখেছেন ডক্টর আয়ন। ডক্টর রাশেদ কথাগুলো বলেই আবারও হৃদের রিপোর্টগুলো চেক করতে করতে বেরিয়ে যেতেই আয়ন হাঁটু গেড়ে বসে গেল ফ্লোরে। 2 হাতের মুঠোয় হৃদের নিস্তেজ হাতটা চেপে কপালে ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল বুকফাটা আর্তনাদে। আই এম সরি ভাই, আই এম সরি। তোর জন্য কিছুই করতে পারছি না, কিচ্ছু না। আয়নের কান্নাই বলে দিচ্ছে হৃদকে ইমার্জেন্সিতে ঢাকায় ট্রান্সফার করলেও সেখানকার ডক্টররাও তাই বলবে, যা এই মুহূর্তে ডক্টর রাশেদ বলে গেল। তারাও হয়তো ডক্টর রাশেদের মতো 2 ঘন্টা চেষ্টার পর জানাবে তাদের ধারণা সম্ভব নয় পেশেন্টের সুস্থতা নিশ্চিত করা। অথচ ওটির বাহিরে থেকে আপনজনদের হাহাকার আর কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের কি উত্তর দেবে আয়ন? কি বলবে? আয়নের কান্নার মাঝেই হাসপাতালের তীব্র স্বরে যান্ত্রিক শব্দ ভেসে এলো বাহির থেকে। তীব্র কম্পনে শাঁসা শব্দে আয়ন হৃদের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানে কিসের শব্দ, কার আগমন ঘটেছে চট্টগ্রামের মাটিতে। আয়ন অশ্রুসিক্ত চোখে গিয়ে দাঁড়ালো ওটির জানালার পাশে। থাই গ্লাস দিয়ে নিচে তাকাতেই চোখে পড়ল শত শত মানুষের ভিড় হাসপাতালের চত্বরে। সকলেই হৃদের জন্য দাঁড়িয়ে আছে হাসপাতালের চত্বরে। মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের অ্যাক্সিডেন্ট বলে কথা। হাসপাতালে ভিড় তো এমনিই হতো, তবে প্রশাসনের পুলিশের ভিড়ও দেখা গেল সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে। কিন্তু অস্থির উত্তেজিত পরিস্থিতির জন্য হাসপাতালের অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে। সেটা জেনেও কারো হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো কিছুই নেই। প্রতিনিয়তই মানুষের সংখ্যা বাড়ছে। নিহাল খানের রাজনৈতিক দলের লোক থেকে শুরু করে বড় বড় নেতাবৃন্দ সহ উপস্থিত আজ হাসপাতাল চত্বরে।
আয়ান চোখ ঘুরিয়ে তাকালো শূন্য আকাশ থেকে নামা হেলিকপ্টারটির দিকে। গোল গোল পাখা ঘুরিয়ে হেলিকপ্টারটি নামল হাসপাতাল থেকে বেশ দূরে খালি মাঠে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল হৃদের বেশ কিছু বডিগার্ড। ক্যাপ্টেন হেলিকপ্টারের দরজার লক খুলে দিতেই 2 জন বডিগার্ড এগিয়ে এসে দরজা টেনে খুলতেই বেরিয়ে আসলো হৃদের মা সোফিয়া খান। তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে সোজা হাঁটল হাসপাতালের উদ্দেশ্যে। আজ প্রায় 15 বছর পর এই চট্টগ্রামের মাটিতে পা পড়েছে ওনার। সেই 15 বছর আগে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন তিনি, আর আজ 15 বছর পর ফিরেছেন ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে। বিগত 15 বছর আগে যখন এই দিনে স্বামীর ঘর ছেড়েছিলেন, সেই দিন ওনার চোখে জল ছিল না, ছিল শুধু রাগ আর জেদের বশবর্তী হয়ে স্বামী ও সংসার ছেড়েছিলেন তিনি। কিন্তু আজ চোখ ভর্তি মমতা। শক্ত মানুষগুলো নাকি কাঁদলে মানায় না, যেমনটা সুফিয়া খানকে দেখলে যে কেউ বলবে সেটা। আজ অবধি কেউ কখনো সুফিয়া বেগমকে কাঁদতে দেখেছে কিনা জানে না আয়ন। নিহাল খান নিজেও হয়তো কখনো নিজের বউকে কাঁদতে দেখেনি। এমনকি সুফিয়া খানের বাবা মা মারা যাওয়ার সময়কালেও তিনি দেখেননি সুফিয়া খানকে কাঁদতে। অথচ আজ ওনার চোখের পাতাসহ লাল হয়ে ফুলে আছে অতিরিক্ত কান্নার ফলে। শক্ত মানুষগুলো কাঁদলে শব্দ হয় না, নিশ্চুপে শুধু চোখের জলই ঝরে যায়। এই মুহূর্তেই সুফিয়া খানের চোয়াল শক্ত হয়ে আছে অতিরিক্ত রাগে, অথচ চোখসহ গাল অনবরত ভিজে উঠছে কান্নায়। সুফিয়া খান হাসপাতালের করিডোরে পা রাখতেই আপনজনের কান্নার শব্দ ভেসে এলো কানে। হৃদের 3 ফুপির 2 ফুপি ও ওনাদের স্বামী সন্তানেরা সকলেই উপস্থিত হাসপাতালে, আয়নের বাবা মা বাদে। ওনারা লন্ডনের বাসিন্দা, সেই জন্য আজ এই মুহূর্তে এখানে নেই। তবে শশী ও তার বাবা মা দুজনই অশ্রুসিক্ত চোখে খানবাড়ির সকলের সাথে দাঁড়িয়ে। বলতে গেলে খানবাড়ির হাতে গোনা কয়েকজন কর্মচারী বাদে সকলেই উপস্থিত হাসপাতালে হৃদের খবর জানতে। সুফিয়া খান পরিচিত মানুষের মুখ সেই নিচতলা হতে 3য় ফ্লোরে ওঠা অবধি দেখা পেয়েছে। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল হৃদের মা সুফিয়া খান। হাসপাতালের করিডোরে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের ভিড় জমে থাকায় হাঁটার রাস্তা নেই। তবে সুফিয়া খানের আগমনে সকলেই করিডোরের দুপাশ হয়ে দাঁড়ালো রাস্তা করে। অপারেশন থিয়েটারের সম্মুখে মাথা ঝুঁকে ফ্লোরে বসেছিল নিহাল খান। হঠাৎ পায়ের খটখট শব্দে সামনে তাকাতেই চোখে পড়ল একটা প্রিয় মুখ। নিস্তব্ধ নিশ্চুপ পলকে তিনি সেদিকেই তাকিয়ে রইল তেজে হেঁটে আসা রাগান্বিত মহিলাটির দিকে। অতি আপনজনের অতি প্রিয় একটা মুখ নিহাল খানের। অথচ আজ কতটা বছর পর সামনে থেকে দেখা পেলেন তিনি। নিহাল খানকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রথমে রাদীপ, পরে সকলেই তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খানকে দেখে অতি আবেগে ভালোবাসা দেখিয়ে শশীর মা এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় বাধা দিয়ে সামনে হাঁটল। উপস্থিত সবাইকে এড়িয়ে মুখোমুখি হলো ডক্টরের সঙ্গে। ডক্টর রাশেদ সবেমাত্র ওটি থেকে বেরিয়েছিল সবার সঙ্গে কথা বলবে বলে, কিন্তু তার আগেই মুখোমুখি হলো সুফিয়া খান। ডক্টর রাশেদ কিছু বলবে তার আগেই অস্থির উত্তেজিত ব্যাকুলতায় প্রশ্ন করল সুফিয়া খান, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ওকে দেখতে পারবো একটু? সুফিয়া খানের সম্পর্কে ধারণা ছিল না ডক্টর রাশেদের। তিনি মন্ত্রী নিহাল খানকে চিনলেও ওনার বউ হিসেবে সুফিয়া খানকে চেনেন না, আর না কখনো দেখেছেন। ডক্টর রাশেদ সুফিয়া খানের কথাই উত্তর করল না। মেয়ে মানুষ বলে তিনি সরাসরি কোনো পুরুষ মানুষের সাথে কথা বলতে চাইল, বিশেষ করে হৃদের বাবা নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি আশেপাশে মাথা ঘুরিয়ে নিহাল খানের খোঁজ করল হৃদের কন্ডিশন জানাতে। পেয়েও গেল নিচে ফ্লোরে বসা নিরুপায় বিধ্বস্ত নিহাল খানকে। ডক্টর রাশেদ সুফিয়া খানকে এড়িয়ে নিহাল খানের দিকে ঘুরে বলতে চাইল, স্যার, পেশেন্টের কন্ডিশন স্টেবল না, প্রচুর রক্তপাত হয়েছে মাথা থেকে। ডক্টর রাশেদ বাকি কথাগুলো শেষ করার পূর্বেই সুফিয়া খান অস্থির উত্তেজিত ভঙ্গিতে ডক্টরের উদ্দেশ্যে বলল, আমাকে বলুন যা বলার ডক্টর। পেশেন্টের অবস্থা সম্পর্কে আমাকে জানান, আমি গার্ডিয়ান পেশেন্টের। সুফিয়া খানকে না চিনাই এবারও ডক্টর রাশেদ সুফিয়া খানকে উপেক্ষা করে পুনরায় ঘুরে গেল নিহাল খানের দিকে। যেখানে স্বয়ং মন্ত্রী নিহাল খান দাঁড়িয়ে আছে, সেখানে অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করল না ডক্টর রাশেদ। ততক্ষণে নিহাল খানও বসা থেকে উঠে দাঁড়িয়েছিল ডক্টরের সঙ্গে কথা বলতে। ওনার চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নায়। উপস্থিত সকলের চোখে নোনা পানি। ডক্টর রাশেদ নিহাল খানের উদ্দেশ্যে আবারও বলতে চাইল, স্যার, ডক্টর রাশেদ বাকি কথা শেষ করার আগেই শক্ত হাতে ওনার কলার চেপে ধরল সুফিয়া খান। গর্জে ওঠার মতো রাগে তীর মেজাজে বলল, আমাকে চোখে পড়ে না? আমি কথা বলছি কানে যায় না? কয় টাকার ডাক্তার তুই? আমাকে উপেক্ষা করিস? সাহস দেখাস? আমাকে চিনিস? সুফিয়া খানকে খেপে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসলো রাদীপ, আসিফ আর হেনা খান।
আসিফ সুফিয়া খানকে টাচ না করলেও রাদিফ নিজের মাকে শান্ত করার জন্য হাত টানল পরিস্থিতি সামাল দিতে। ভাঙা গলায় ডাক্তার রাশেদের উদ্দেশ্যে বলল, উনি আমাদের মা ডক্টর, যা বলার আম্মুকে বলুন, আমরা শুনব। সুফিয়া খানের বগল থাবায় যতটা না ভয় পেয়েছিলেন, এখন আসল পরিচয় পেয়ে ভেতরকার ভয়টা আরও বেড়ে গেল ডক্টর রাশেদের। তিনি এবার সুফিয়া খানকে বলতে লাগলো, আসলে পেশেন্ট মাথায় গুরুতর আঘাত পেয়েছে। মাথার বাম পাশটা পুরো থেতলে যাওয়ার কারণে পেশেন্টের মস্তিষ্কে রক্ত উঠে গেছে, যার জন্য পেশেন্টের লাইফ চান্স 10%। এত রিস্কের মধ্যে ট্রিটমেন্ট করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা ঢাকা ট্রান্সফার করলেও সেখানেও সেম কথাই বলতে পারেন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশের কোথাও সম্ভব নয় এই মুহূর্তে। বাংলাদেশের ডক্টররা পারবে না পেশেন্টের মাথার সেন্সিটিভ পার্টে সার্জারি ঠিকমতো করতে। আমরা ডক্টর রাশেদের কথা শেষ না হতেই পুনরায় তেতে উঠল সুফিয়া খান। তারা যদি সঠিক ট্রিটমেন্ট করতেই না পারবে, তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের কাছে পেশেন্ট আটকে রাখলো কেন এই হাসপাতালে? এতে পেশেন্টের চিকিৎসার অভাবে লাইফ চান্স কমছে না প্রতিনিয়ত? তেতে ওঠা সুফিয়া বেগম পুনরায় নিজের মেজাজ হারিয়ে একইভাবে কলার চেপে ধরল ডক্টর রাশেদের। রাগান্বিত ভঙ্গিতে বলল, কিছু করতে না পারলে আমার ছেলেকে এতক্ষণ কেন রেখেছেন হাসপাতালের মধ্যে? আমার ছেলের কিছু হলে এর দায়ভার কে নিবে? আপনি বলেন, আপনি নেবেন? সুফিয়া খান নিজের অতিরিক্ত রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আবারও বলল, আমার ছেলের যদি কিছু হয়, তোর মতো শত ডাক্তারের ঠিকানা আমি একাই লাগাবো ডক্টর। করিডোরে ভিড়ে জমে থাকা অসংখ্য মানুষগুলো হঠাৎ কেমন নিশ্চুপ আর ভয়ে চুপ হয়ে গেল সুফিয়া খানের তেজ দেখে। উপস্থিত সকলেই কেমন অবাক চোখে তাকালো সুফিয়া খানের দিকে। সকলেই জানত হৃদ খানের মা আছেন, কিন্তু তিনি কে বা কেমন সেটা কেউ জানত না। আর যারা জানে সুফিয়া খানের সম্পর্কে, তারা সকলেই চুপ। নিহাল খানের সঙ্গে ওনার দলের লোকেরা সহ থানার ওসি, এসআই, বেশ কিছু পেশাদারি পুলিশ দাঁড়িয়েছিল সেখানে। সুফিয়া খানের রাগ দেখে তারাও বোকার মতো তাকিয়ে আছে। মেয়ে মানুষের এত রাগ হতে পারে সেটা জানা ছিল না কারো। এ যেন হৃদের প্রতিচ্ছবি আজ দেখল। নিহাল খানের নিজের বউয়ের সম্পর্কে ধারণা থাকায় তিনি উত্তেজিত পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে আসতে চাইল সুফিয়া খানের দিকে। আজ বিগত 15 বছরের মনোমালিন্যতা পিছনে ফেলে প্রথমবারের মতো নিজের বউয়ের মুখোমুখি হতে চেয়ে বলতে চাইল। সুফিয়া খানকে বাধা দিয়ে এগিয়ে এসে বলতে চাইল, তুমি প্লিজ শান্ত হও সুফি। নিহাল খানের বাকি কথাটা শেষ হওয়ার আগেই ঠাস করে থাপ্পড় পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রাদিফের গালে। এই পরিস্থিতিতে মায়ের হাতের থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো বাবার দিকে তাকিয়ে। রাগে কটমট করছে সুফিয়া খান। রাদিফকে মারতে দেখে হাই হাই করে উঠল হেনা খান। আরাফ খান এই হাসপাতালে অ্যাডমিট। তিনি অসুস্থ হয়ে পড়েছেন হৃদের খবর শুনে। বয়স্ক মানুষ হওয়ায় হৃদের অ্যাক্সিডেন্টের খবর শুনে অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে একই হাসপাতালের অন্য কেবিনে শুয়ে আছে। নিহাল খান রাদিফকে মারতে দেখে তিনি সুফিয়া খানকে আবারও বাধা দিয়ে বলতে চাইল, ওকে কেন মারছ? ও পুনরায় ঠাস শব্দে রাদিফের অপর গালে থাপ্পড় পড়ল সুফিয়া খানের। নিশ্চুপ পরিস্থিতি আরও নিশ্চুপ হয়ে গেল পরপর দুটো থাপ্পড়ের শব্দে। নিহাল খান বুঝতে পারল রাদিফের গালে পড়া থাপ্পড় দুটো রাদিফের গালে নয়, বরং অদৃশ্যভাবে ওনার গালে মেরেছে সুফিয়া খান। কারণ হৃদের আজ এই পরিস্থিতির জন্য ওনার বউ সরাসরি ওনাকে দায়ী করছে। সেজন্য ওনার রাগটা রাদিফের ওপর দিয়ে যাচ্ছে এখন। রাদিফ পরপর দুই গালে হাত দিয়ে অসহায় মুখে দাঁড়িয়ে রইল বাবার দিকে তাকিয়ে। রাদিফের অসহায় দৃষ্টি বলছে, বাবা তুমি এই মুহূর্তে চুপ থাকো প্লিজ। নিহাল খান চুপ করে গেলেও হেনা খান সুফিয়া খানের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, কি করছো তুমি সুফিয়া? সবাই দেখছে তোমাকে। এটা হাসপাতাল, বাড়ি নয়। হেনা খানের কথায় তৎক্ষণাৎ সুফিয়া খান রাগে তেতে উঠে বলল, আপনার ছেলের জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে মা। আজ যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য, তাহলে আমি আপনার ছেলেকে ছাড়বো না মা। 15 বছর আগে যেই কারণে আপনার ছেলেকে আমি ছেড়েছিলাম, আজ ঠিক একই কারণে আমার ছেলে মরতে বসেছে। আজ আপনি কি বলবেন? সুফিয়া খানের কথায় নরম হয়ে আসলো হেনা খানের সুর। তিনি বলল, নিহাল কি ওর ছেলের ক্ষতি করবে সুফিয়া? দোষগুণ জানি না আমি মা। আমার ছেলের কিছু হলে আমি আপনার ছেলেকেও ছাড়বো না। এর শেষ আমি দেখেই ছাড়ব। কথাটা বলতে বলতে তিনি তৎক্ষণাৎ তেজি স্বরে ডাকলো আয়নকে। আয়ন, আয়ন। ওটি থেকে সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো আয়ন। গায়ে ওটির পোশাক, মুখের মাস্ক খুলে সুফিয়া খানের মুখোমুখি হতে হতে নরম গলায় বলল, জি মামি। কি করতে হবে বলো? কোন দেশে নিতে হবে আমার ছেলেকে? 10% কেন, 1% চান্স হলেও আমি আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দ্রুত বলো কোথায় নিতে হবে, বাকিটা আমি সামলে নেব। আমি আমার ছেলের সুস্থতা নিশ্চিত করতে চাই, অ্যাট অ্যানি কস্ট।
মামি, হৃদের কন্ডিশন স্টেবল না। এ অবস্থায় ওকে আগে 24 ঘন্টা ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, নয়তো বিপদে পড়ে যাব আমরা। তাহলে ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার সহ নিয়ে নাও আয়ন। কোন দেশে নিতে হবে বলো, আমরা এখান থেকে হৃদকে ট্রিটমেন্ট দিতে দিতে বাইরে নিয়ে যাব। সময় কম, দ্রুত বলো কোন দেশ ভালো হবে। ডক্টররা সিঙ্গাপুরের কথা বলছে, তবে আমার মনে হয় লন্ডনে গেলে হৃদের ট্রিটমেন্ট বেস্ট হবে। সেখানে আমাদের পরিবারের সবাই আছে, হাসপাতাল থেকে শুরু করে ডক্টরদের সঙ্গে আমার হৃদের রাদিফের 3 জনেরই পরিচিতি ভালো আছে। সবটা সহজে সামলে নেওয়া যাবে, চিকিৎসার জন্য উত্তম হবে। ওকে ডান। আসিফ? সুফিয়া খান ডাকতেই তৎক্ষণাৎ উত্তর আসলো আসিফের। জি ম্যাডাম। ইমার্জেন্সি এয়ারলাইন্সের জন্য যা যা করা লাগে সব ঠিক করো। দরকার হলে পুরো ফ্লাইং জেট বুকিং করো। আজ রাতের মধ্যেই লন্ডন যেতে চাই। জি ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাবে। রাত তখন 10টার ঘরে। আরিফ ক্লান্তিতে বাসায় ফিরল সবে, চোখে মুখে উদাস আর ব্যর্থতার গ্লানি। বাসার কলিং বেল বাজাতে গিয়েও হাত গুটিয়ে নিল নিজের অজান্তেই। দরজায় কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল পরপর। আবেশে চোখ বন্ধ করে নিল তিক্ততায়। কিছু ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে আরিফের এই মুহূর্তে। সময়টা কোথায় থেকে কোথায় এনে দাঁড় করালো। দরজার ওপাশে আদরের ছোট বোন বেহুশ অবস্থায় পড়ে, আর দরজার এপাশে আরিফ অপরাধীর ন্যায় দাঁড়িয়ে। যখন মায়ের জ্ঞান ফিরবে আর জানতে চাইবে ওর স্বামী কোথায়, ঠিক আছে কিনা, তখন আরিফ কি উত্তর দেবে, কি বলবে? যে আরিফ গিয়েছিল হাসপাতালে হৃদের খবর নিতে, অথচ মানুষের ভিড়ে সে কারোর সাথে দেখাই করতে পারেনি, এমনটা বলবে? আসলে আরিফ দেখা করতে পারেনি নাকি অন্য কিছু ছিল? হৃদের অ্যাক্সিডেন্টের পর সবাই যখন হৃদকে হাসপাতালে নিয়ে যায়, তখন আরিফ অজ্ঞানরত মায়াকে নিয়ে বাসায় আসে, ডাক্তার দেখায়, মায়ার হুঁশে ফেরার অপেক্ষা করে। একবার মায়া হুঁশে ফিরে আসলে তখন মায়াকে বুঝিয়ে শুনিয়ে হাসপাতালে নিয়ে যাবে, এমনটা আরিফের চিন্তাভাবনাই ছিল। সেজন্য ডাক্তার দেখিয়ে মায়ের হুঁশে ফিরে আসার অপেক্ষা করছিল সে। অবশেষে দেখা যায় ঘণ্টাখানিকের মধ্যেই মায়ের হুঁশ ফিরে আসলেও মায়া তখন মানসিকভাবে স্টেবল না, বরং অতিরিক্ত পাগলামি আর চিল্লাচিল্লি করতে করতে 10 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় মায়া স্বামী স্বামী করতে করতে। মায়ের অবস্থা দেখে আরিফ আবারও ডাক্তার ডাকল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের ব্রেন শান্ত থাকার জন্য ঘুমের ইঞ্জেকশন দিল মায়াকে। আরিফ বাধ্য হয়ে মায়াকে ঘুমে রেখে ও একাই হাসপাতালে গিয়েছিল হৃদের খবর নিতে। আরিফ হাসপাতালে যেতে যেতে দেখল বিশাল ভিড় জমে আছে হাসপাতালের চত্বরে। খানবাড়ির সকলের হাহাকার আর আত্মচিৎকারে উপস্থিত সকলের চোখে পানি। আরিফ আজ প্রথমবারের মতো হৃদ খানের মাকেও দেখেছিল। সে কি দারুণ তেজ মহিলার, এমন শক্ত পার্সোনালিটির মহিলা আরিফের দেখা এই প্রথম ছিল সুফিয়া খান। চোখের পলকে ছেলেকে ঢাকায় ট্রান্সফার করান, কারো কোনো কথা বা কাউকে ভিড়তে দেয়নি ছেলের আশেপাশে। হাসপাতালে আরিফ ছিল তৃতীয় পক্ষ। সবে একটা দিন হয়েছিল হৃদ মায়ের সম্পর্কের কথাটা সবাই জেনেছিল। এখনও কেউ খানবাড়িতে মায়ের সম্পর্কটা মেনে নিয়েছে এমনটা বলেনি। অথচ এই ধোঁয়াশা অবস্থায় হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরিফ আগ বাড়িয়ে বোনের স্বামী হিসেবে হৃদের খবর জানতে পারছে না। কেমন একটা সংকোচবোধ ছিল আরিফের মাঝে। তারপরও আরিফ সকল সংকোচবোধ পা ঠেলে আগ বাড়িয়ে গেল হৃদের খবর জানতে। কিন্তু খানবাড়ির কেউ আরিফের সঙ্গে কথা বলার মতো মন মানসিকতা দেখায়নি। আর না আরিফের কোনো কথার কেউ উত্তর দিয়েছে। বলতে গেলে আরিফ যাদের কাছে হৃদের খবর জানতে গিয়েছিল তারা সবাই আরিফকে নীরবতা দেখিয়ে এড়িয়ে গেছে। বারবার একই কাজ হওয়াতে আরিফ আর কারো কাছে না গিয়ে হৃদের ছেলেপেলের সঙ্গে দাঁড়িয়ে শুধু নীরব চোখে দেখল হৃদের মায়ের তোলপাড় করা কাণ্ডগুলো। তিনি মুহূর্তের মাঝেই আসিফ, রাদীপ, আয়নকে নিয়ে হৃদকে ঢাকায় ট্রান্সফার করান ডাক্তার সহ। আরিফ অনেক চেয়েছিল আসিফ, আয়ন বা রাদীফের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু সেই সুযোগটাই সে পেল না। সবাই কেমন তাড়াহুড়ো করে হৃদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ব্যস্ত হওয়াটাও স্বাভাবিক, হৃদ খানের জীবন মরণ নিয়ে কথা, ব্যস্ত তো হবেই। হৃদকে নিয়ে ঢাকা যেতে যেতে নিহাল খান, আসিফ দুজন ক্যাশ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করল। আরিফ যতটুকু জেনেছে সঙ্গে নিহাল খান, সুফিয়া খান, আয়ন, রাদীপ আপাতত এই 4 জন গিয়েছে। পরবর্তীতে হয়তো আরাব খান সুস্থ হলে হেনা খান আরাব খানকে নিয়ে লন্ডনে যাবেন। আসিফ দেশেই থাকবে হৃদের ব্যবসা আর খানবাড়ির তদারকি করতে। আরিফের হাসপাতালে যাওয়ার ঘণ্টাখানিকের ভেতর হৃদকে নিয়ে খানবাড়ির সকলেই ঢাকা চলে যাওয়াতে আরিফ হাসপাতালের চত্বরে আরও ঘণ্টাখানিক বসেছিল দুশ্চিন্তায়। বাসায় ফিরে সে মায়াকে কী উত্তর দেবে? হৃদ খান ভালো নেই, সেটা তো আরিফ নিজের চোখেই দেখে এসেছে। হৃদকে নিয়ে পরদেশে পাড়ি দেওয়ার বিষয়টাও সে দেখেছে। হয়তো এতক্ষণে ফ্লাইটে উঠে পড়েছে সবাই, অথচ মায়ের খবর কেউ জানতে চাইল না। আর না শেষবারের মতো মায়ের নিজের স্বামীকে দেখতে পেল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মায়ের খোঁজ নেওয়া তো দূর, মায়াকে খানবাড়ির কেউ চিনতেই পারছে না।
এমনটা খান পরিবারের মনোভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরিফ এই মুহূর্তে নিজের বোনকে কি জবাব দিবে সেই চিন্তায় দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। পকেটের ফোনটা বেজে উঠতেই আরিফ ওই অবস্থায় পকেট থেকে ফোনটা বের করে কানে তুলতেই উদ্বিগ্নতার গলা শোনা গেল রাকিবের। আরিফের সঙ্গে রাকিবও হাসপাতালে ছিল। আরিফ বাসায় আসার সময় রাকিবকে বলে আসেনি, সেজন্য রাকিব কল দিয়েছে আরিফের খোঁজ নিতে। আরিফ কল রিসিভ করতেই রাকিব উদ্বিগ্নতায় বলল, কই তুই? দীর্ঘশ্বাসে আরিফ মন্ত হয়ে ভাঙা গলায় অল্প আওয়াজে বলল, বাসায়, আয় তুই। আরিফ সচরাচর নিজের বাসায় বন্ধুদের কাউকে আনে না কখনো। নিজের বাসায় 2 বোন থাকে তো সে বন্ধুদের বাসার বাইরে রাখে সব সময়। কিন্তু আজ এই পরিস্থিতিতে আরিফ নিজের মনোবল পাচ্ছে না সব কিছু সামলাতে, সেজন্য রাকিবকে বলল নিজের বাসায় আসতে। রাকিব আরিফের কথাই পুনরায় নিশ্চিত হতে আবারও একইভাবে জিজ্ঞেস করল, তোর বাসায় আসবো? এখন? হ্যাঁ, আয়। কথাটা বলেই আরিফ কল কেটে দিল। কথা বলতে ভালো লাগছে না ওর, কেমন ক্লান্তি আর দুর্বল লাগছে। দরজা হতে সরে সোজা দাঁড়িয়ে আরিফ কলিং বেল বাজাতেই তৎক্ষণাৎ দরজা খুলে দিল জুই। সেজন্য দরজার পাশেই দাঁড়িয়েছিল এতক্ষণ অপেক্ষা করে। তাড়াহুড়ো করে জুই দরজা খুলে উদ্বিগ্নতায় পরপর প্রশ্ন করল আরিফকে হৃদের খবর জানতে চেয়ে। হৃদ ভাইয়া কেমন আছে ভাই? উনি ঠিক আছেন? ডাক্তাররা কি বলেছে? বেশি ব্যথা পেয়েছে? আরিফ দরজার বাইরে জুতা রেখে বাসায় ঢুকল। জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে তাকালো মায়ের রুমের দরজার দিকে। ক্লান্তিতে মায়ের খবর জানতে চেয়ে আরিফ বলল, মায়ের হুঁশ ফিরেছে? জুইয়ের কথার উত্তর না করে আরিফকে পাল্টা প্রশ্ন করতে দেখে অস্থির হলো জুই। নিজের কথার উত্তর না পেয়ে তারপরও আরিফের কথার উত্তর দিয়ে বলল, না। ও। আরিফ উদাসীনতায় গিয়ে গা এলিয়ে বসল ড্রয়িং রুমের সোফায়। জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলল, ভাইকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি জুই? খুব ক্লান্ত লাগছে। এক্ষুনি আনছি ভাইয়া। অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝেও আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে আসলো। আরিফ সেটা একটানে খেয়ে জুইয়ের হাতে গ্লাসটা দিতে দিতে আবারও বলল, আরেকটা গ্লাস খাওয়াতে পারবি? জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। আরিফও আগের নাই ঢকঢক করে সম্পূর্ণ পানির গ্লাসটি খালি করলো এক চুমুকে। তীব্র পানির তৃষ্ণা পেয়েছিল তার, ভেতরটা হাহাকার করছিল তৃষ্ণায়। এত পানি খেয়েও যেন তৃষ্ণা মেটেনি আরিফের। আরিফ পানির গ্লাসটি টি টেবিলের ওপর রাখতে রাখতে বলল, তুই কিছু খাবি জুই? দুপুর থেকে না খাওয়া তুই, অর্ডার করব? আরিফের কথায় জুই খানিকটা অসন্তুষ্ট গলায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, আমি কিছু খাবো না ভাই, এই অবস্থায় আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তুমি আগে বলো হৃদ ভাইয়া কেমন আছে? ডাক্তাররা কি বলেছে? জুইয়ের কথায় আরিফ রয়ে শুয়ে বলল, হৃদ খানের অবস্থা ভালো নেই জুই। ডাক্তার বলেছে মস্তিষ্কে আঘাত পেয়েছে সে। বাংলাদেশের চিকিৎসা হৃদ খানের জন্য যথেষ্ট হবে না। সেজন্য হৃদ খানের পরিবার হৃদ খানকে দেশের বাইরে লন্ডনে নিয়ে যাচ্ছে আজ রাতের ফ্লাইটে। খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের। আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল, আল্লাহ, কি বলো ভাই? হৃদ ভাইয়াকে লন্ডনে নিয়ে যাচ্ছে? আল্লাহ জানে কি হয়। আল্লাহ হৃদ ভাইয়ের হেফাজত করুক। মায়ের কথা কেউ জানতে চায়নি? মায়াকে ছাড়া সবাই চলে গেল? জুইয়ের কথায় আরিফ আগের নাই বলল, না। কেন? আমি এসব বিষয়ে কিছু জানি না জুই। আমি অনেকবার চেয়েছিলাম খান পরিবারের সবার সাথে কথা বলতে, কিন্তু কেউ আমার কথার উত্তর দেয়নি। অপরিচিতের মতো চুপ থেকেছে সবাই। এখন আমি বুঝতে পারছি না তারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো, নাকি হৃদ খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাদের মানসিক অবস্থা ঠিক নেই বলে কথা বলতে পারছিল না। আমি আপাতত কিছুই জানি না জুই। তবে আজ কেউ মায়ের কথা জানতে চায়নি। তবে এইটুকু বলতে পারি, হৃদ খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ের খেয়াল আমাদেরই রাখতে হবে জুই। আরিফের কথাই জুই চুপ করে যায়। এত কিছুর মাঝে সবে খান পরিবারের সবাইকে মায়েদের সম্পর্কের কথা জানিয়েছিল। এখনও মায়ের পরিবারে জানানো বাকি। 2 পরিবার সম্মতি দেয়নি হৃদ মায়ের সম্পর্কে। এর মধ্যে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে এই পরিস্থিতিতে মায়া আবারও একা হয়ে গেল। যেখানে মায়ের একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গা ছিল হৃদ খান, এখন মায়া একা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে আল্লাহই জানে। জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল, মায়ের কাছে যা জুই, ওর সাথে থাক, যা হবার হবে, পরে দেখা যাবে সেটা। আল্লাহ ভরসা, আমি আছি মায়ের পাশে। বোনকে কখনো একা ছাড়বো না ইনশাল্লাহ। জুই কথা না বাড়িয়ে মায়ের কক্ষে চলে গেল। নিস্তব্ধ ঘরে মাকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ের মাথার কাছে বসল। সবে মাত্র 10টা 5।
মায়াকে প্রায় 5 ঘন্টা যাবৎ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। রাত তখন 12টার ঊর্ধ্বে। মায়াকে নিয়ে ইমার্জেন্সিতে হাসপাতালে ছুটছে আরিফ, সঙ্গে জুই আর রাকিব। মায়ের অবস্থা খুবই শোচনীয়। অতিরিক্ত মানসিক চাপে প্যানিক অ্যাটাক করছে মায়া। হাত পা সর্বাঙ্গ খিচে কাঁপুনি দিচ্ছে বারবার। ধরধর করে ঘামের সঙ্গে রেসিং হার্টবিটের ধরফর ক্রমশই বেড়ে যাচ্ছে। শ্বাসকষ্টের সঙ্গে বুকের ব্যথা ও অস্বস্তিতে বমি বমি ভাব। নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত ভয়ে অস্থির উত্তেজনায় মায়া শ্বাস নিতে পারছে না বলে মারা যাচ্ছে এমনটা মনে হচ্ছে। সচরাচর প্যানিক অ্যাটাকের লক্ষণ এইসবই হয়ে থাকে। মায়াকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখে প্রথমে জুই পাগলের মতো চিল্লাতে লাগলো ভয়ে। আরিফ পাশেই ছিল। এই অসময়ে বন্ধুর মতো রাকিবও ছিল আরিফের সঙ্গে। আরিফ মায়াকে পাঁজর করে তুলে এত রাতে 4 তলা হতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে। জুই তাড়াহুড়োই বাসা তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পেছন পেছন চিল্লাতে চিল্লাতে। 5 তলা বিল্ডিংয়ের সকলেই ততক্ষণে ঘুম ছেড়ে বাসা হতে বেরিয়ে আসলো জুয়ের চিল্লাচিল্লিতে। রাকিব সকলের আগে বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করল। ততক্ষণে আশেপাশের সকল মানুষজন আরিফদের ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে। আরিফের 2 চোখ ভিজে আছে বোনের দুর্দশা দেখে। মায়ার শ্বাস পড়ছে না, মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাঁঝ বের হচ্ছে। জুয়ের চিৎকারে আশেপাশের সকলেই এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। মধ্যরাতে সিএনজিতে করে মায়াকেও সেই একই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হলো। ইমার্জেন্সিতে চিকিৎসাও দেওয়া হলো। একদিকে হৃদকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, অন্যদিকে রাতভর মায়ের চিকিৎসা চলল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। দিন গেল, রাত পোহালো। অতিরিক্ত মানসিক চাপে মায়াকে টানা 3 দিন হাসপাতালের বেডে শুধু ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর ব্রেন শান্ত রাখার জন্য। কারণ এই 3 দিনে মায়া যতবার হুঁশে এসেছিল ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলামো করেছে বারবার। 3য় দিনে মায়ের অবস্থা ছিল শোচনীয়। হঠাৎ করে মায়া আগের সবকিছু ভুলে যায়। এক মুহূর্তের জন্য নিজের নাম, এমনকি পরিচিত মানুষ পর্যন্ত চিনতে পারছে না। আরিফকে, জুইকে, ওদের নাম কি, ওদের সাথে মায়ের সম্পর্ক কি, সেই সব কিছু মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায়। সামান্য টাকা চেনার মতো স্মৃতিশক্তি মায়ের মস্তিষ্ক ধারণ রাখতে পারছে না। ডাক্তারদের দেখানো সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে। ডাক্তারের ভাষ্যমতে মায়া অতিরিক্ত মানসিক চাপের কারণে মেন্টাল ট্রমায় আছে, সেই জন্য হঠাৎ সবকিছু ভুলে যাচ্ছে। কিন্তু মায়ের মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবারও সবকিছু মনে করে পাগলামো শুরু করে হৃদের জন্য। এই 3 দিনে আরিফ খানবাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আসিফের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে একবার। সেখান থেকে জানা যায় আগামী সপ্তাহের ভেতরে আরব খান আর হিনা খানকেও লন্ডনে পাঠানো হবে আয়নদের বাড়িতে। আপাতত খান পরিবারের সবাই সেখানে আছে। তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অলরেডি হৃদের মাথায় সার্জারি করা হয়েছে, কিন্তু হৃদের হুঁশ ফিরেনি এখনো। সহজে ফিরবে বলে মনেও হয় না। কোমায় চলে গেছে হৃদ হুঁশে কখন ফিরবে কেউ বলতে পারবে না। দিন দিন অবস্থা নাকি আরও খারাপের দিকে যাচ্ছে হৃদের। আসিফের কাছ থেকে হৃদের এইসব খবরের কথা জেনে আরিফের মনে হয়নি আগ বাড়িয়ে মায়ের কথাটা আসিফকে জানানো উচিত। আর না আসিফ মায়ের কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ের কথা জানলেও বা কী করতে পারবে? এখানে কারো কিছু করার নেই একমাত্র আল্লাহ ছাড়া। তিনি ভালো জানেন আগামীতে কি হবে। 5 দিনের মধ্যে মায়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলো আরিফ। বাসায় জানাতে চায়নি সে, কারণ মায়ের অবস্থা তখনও ভালো ছিল না। আরও কয়েকদিন হাসপাতালে রাখতে চেয়েছিল আরিফ, কিন্তু হুট করে চট্টগ্রামে আরিফের বাবা আর চাচার উপস্থিতি দেখতে পেয়ে বাধ্য হয়ে মায়াকে নিয়ে বাসায় ফিরতে হয় আরিফকে। হঠাৎ করে আরিফের বাপ চাচা চট্টগ্রামে উপস্থিত হওয়ার কারণটা ভালো করেই জানা ওর। না জানার কিছুই নেই। মায়া হৃদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, এমনটা আরও 2 দিন আগেই পরিবারকে জানিয়েছিল মুক্তা। কিন্তু হৃদের অ্যাক্সিডেন্টের পর মায়ের অবস্থা কী হয়েছে সেটা পরিবারের কারও জানা ছিল না। মূলত আরিফই কাউকে জানায়নি। তবে মায়ের প্রেমের সম্পর্কের কথাটা শুনে রেগে মেগে আগুন হয়ে আরিফকে ফোন দিয়েছিল বাপ চাচা দুজনই। মায়াকে নিয়ে দ্রুত আশুগঞ্জ ফিরতে আদেশও করেছিল তারা, কিন্তু আরিফ কারো কথা কানে তোলেনি, আর না মায়ের অবস্থা সম্পর্কে জানিয়েছে পরিবারকে। মূলত আরিফকে আশুগঞ্জ ফিরতে না দেখে ওনারা দুজন রেগে মেগে চট্টগ্রাম উপস্থিত হয় মায়াকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু এখানে এসে মায়ের শোচনীয় অবস্থা দেখে তারা দুজনেই থমকে যায়। ওনাদের মেয়ের এত অসুস্থতার কথাটা পরিবারকে জানায়নি কেন, সেটা নিয়ে আগুন হয়ে যায় 2 ভাই। বিশেষ করে মায়া কথা বলার মতো পরিস্থিতি নেই, এই বিষয়টা তাদের মনে আঘাত করে বেশি। সেজন্য মায়ের ওপর থাকা সকল রাগ গিয়ে পড়ল আরিফের ওপর। জুয়ের বাবাও কম নয়। এত সব কিছু ঘটে যাচ্ছে আর সেই সব কিছু তাদের অবগত করেনি বলে তিনি প্রথমবারের মতো জুয়ের গায়ে হাত তুললেন। রাগের তোপে জুয়ের গালে থাপ্পড় মারল জোরে সোরে।
পারছে না সেই রাগটা আরিফের ওপর দিয়ে তুলছে জুয়ের বাবা। সেই রাতের মধ্যে প্রাইভেট কারে করে শরীফুল ইসলাম সপরিবারে আশুগঞ্জ ফিরলেন, সঙ্গে আরিফকেও নিয়ে। বাসায় ফিরে যেন মায়ের জন্য মানসিক চাপ আরও বাড়ল। হাহাকার বয়ে গেল পরিবার জুড়ে। মায়ের বাপ চাচা মায়ের অবস্থা দেখে চুপ করে গেল ভয়ে। ওনারা আপাতত মায়ের সুস্থতা চাচ্ছেন, অথচ আত্মীয়দের মাঝে বদনাম রটে গেল মায়া বড়লোক ছেলের পেছনে ঘুরে প্রেমে পাগল হয়ে গেছে।